Now let's welcome him. ওকে, থ্যাংক ইউ। কে কথা বলছিল? ফারজানা নাকি? No, sir, Sneha. স্নেহা। থ্যাংক ইউ। আমি শুনছিলাম, আমি একটু দেরিতে জয়েন করেছি আসলে। তো আমরা উম, আরিফের কথা শুনছিলাম, আরটিপিসিআর এবং আহ, এখনকার প্রেক্ষাপটে আরটিপিসিআর এর যে অ্যাপ্লিকেশন। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি জাস্ট 1 মিনিট সময় নিয়ে আমি লেকচারে চলে যাচ্ছি আসল জায়গায়। সেখানে আমার কথা যেটা বলছিলাম যে অবশ্যই আমরা যেটা জানি যে এখন ডায়াগনোসিসে কিছু জিনিস আহ, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেরকম শুধুমাত্র বায়োকেমিক্যাল অ্যানালাইসিসটা ছিল, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার সব জায়গায় থাকলেই মোটামুটি হতো। এখন পিসিআর তারপরে আসলো, পিসিআরটাও এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরটিপিসিআর এখন আরো অ্যাডভান্সড, আরো স্পেসিফিক, আরো প্রিসাইজ। তো এখন এই সব পারপাসে আরটিপিসিআর ইউজটা যেরকম বেড়ে গেছে, এবং বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে কোভিড এর সময় এই আরটিপিসিআর শব্দটা আমাদের মনের মধ্যে আসলে একদম ইয়া হয়ে গেছে, যে সবাই জানে শব্দটা। এবং এই সাথে যদি আরেকটা কথা বলি, একদিকে যেরকম আরটিপিসিআর এর অ্যাপ্লিকেশন এখন আসছে, সেই সাথে সাথে এখন বাংলাদেশে আমরা এটা চিন্তাই করি নাই কখনো, বাংলাদেশে যে সিকোয়েন্সিং এর ডেটা বা এনজিএস যে ডায়াগনোসিস পারপাজে ইউজ হবে, গত 5 বছর 10 বছর পিছনে গেলে এটা আমরা কখনো চিন্তাও করি না। বাট ইটস হ্যাপেনিং, এটা কিন্তু এখন আমরা জানি যে এগুলো হচ্ছে। অতএব সময়ের সাথে সাথে আমাদেরকেও সেভাবে তৈরি হতে হবে। সোজা কথা আমি যদি ওইভাবে বলি, যে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের সেই টেকনিক্যালি এক্সপার্ট ম্যান পাওয়ার তৈরি করতে হবে, যাতে আমরা ওই চেঞ্জের সাথে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারি আর কি। হ্যাঁ, তো আমি সরাসরি লেকচারে চলে যাই এবং আমি স্লাইড শেয়ার করতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে না? আমি স্লাইড শেয়ার করছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা নিয়েই কথা বলি। আমরা আজকে আমাদের যে ইয়েটা আর কি, আই মিন টাইটেল যেটা আছে আমাদের, যে রিয়েল টাইম পিসিআর ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স, ডিটেইল টেকনিক্স আমরা কথা বলবো। এটার অ্যাপ্লিকেশন অফ আরটিপিসিআর অ্যান্ড কিউপিসিআর ইন মলিকুলার ডায়াগনস্টিক্স। একটু যদি খেয়াল করি যে আরটিপিসিআর আবার কিউপিসিআর বা রিয়েল টাইম পিসিআর, অনেক সময় আমরা সবগুলো শব্দ কিন্তু ইউজ করি, এক একটা টার্ম এক এক সময় ইউজ করি। তো সেই জায়গাটার থেকে যদি বলি আমরা, যে নেক্সট স্লাইডে আমি যদি দেখি, যখন আমরা বলি যে আরটিপিসিআর আসলে এটা কি মিন করে, যে এই আরটিপিসিআর আমরা ইন দ্য কনটেক্সট, ইউজুয়ালি আমরা যেটা বলি যে যখন আরটিপিসিআর বলি, সাধারণত প্রথমে আমাদের যেটা মনে হয়, যেটা একটা আরএনএ ভাইরাসের জন্য বা আরএনএ এর জন্য, usually mean reverse transcription PCR. And RT-PCR when measuring the viral load, আবার যখন ভাইরাল লোড বা জিন এক্সপ্রেশন রিয়েল টাইমে আমরা দেখতে চাই, তখন কিন্তু সেটা আমরা বলি রিয়েল টাইম পিসিআর। তাহলে একটু দুইটাই কিন্তু আরটি-পিসিআর। আমরা যখন কোনো ভাইরাসের ডিটেকশন করি, কোনো আই মিন ভাইরাল আরএনএ ডিটেক্ট করি, তখন সেখানে বলছি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর। আবার যখন আমি কোনো একটা জিন এক্সপ্রেশন দেখতে চাই বা ভাইরাল লোড দেখতে চাই, তখন আমরা বলছি রিয়েল টাইম পিসিআর। বাট দুই ক্ষেত্রেই কিন্তু পিসিআর। তো এখন সাধারণত আরটিপিসিআর ইউজুয়ালি, আমি এই টার্মগুলোকে একটু ক্লারিফাই করতে চাই আগে। আর কিউপিসিআর, পিসিআরটা যখন আমরা করি কনভেনশনাল পিসিআর, সেটা কিন্তু আমরা জাস্ট কোয়ালিটেটিভ টেস্ট করি। আমরা জাস্ট ব্যান্ড দেখে যে সেটা আছে কি না সেটা আমরা বুঝতে পারি। 11 জেল ইলেকট্রোফোরেসিস করে আমরা দেখি যে কনভেনশনাল পিসিআর যখন শেষ হয়ে যায় আমাদের, আমরা 11 জেল ইলেকট্রোফোরেসিস করি এবং সেখান থেকে বুঝতে পারি যে এখানে এটার প্রেজেন্স আছে কি না, যে আমি যত সাইজের ব্যান্ড এক্সপেক্টেড আমার ছিল সেটা ইয়েস অর নো। বাট যখন কিউপিসিআর এর কথা বলি, তো সেটাকে আমরা যদি কোয়ান্টিটি দেখতে চাই, আমরা সেই কোয়ান্টিটি দেখাটাই হলো আসলে কিউপিসিআর। সেটা কিন্তু আরটি হতে হবে এমন কোনো কথা নাই যখন কিউপিসিআর এর কথা আমরা বলি। তো এখন
আমি টার্মগুলোকে যদি একটু ক্লিয়ার করতে চাই, একটা আগে টার্মগুলো আমরা একটু ক্লিয়ার করি, পরে আমরা আসল টেকনিক্স এর ভিতরে যাই। আরটিপিসিআর, যদি আমি এখানে স্লাইডে যেটা আছে, এই যে কোয়ালিটেটিভ টেকনিক দ্যাট ডিটেক্টস, এটা কিন্তু আমি বলছি মানে কোয়ালিটেটিভ টেকনিক দ্যাট ডিটেক্টস আরএনএ বাই ফার্স্ট কনভার্টিং ইট ইনটু সিডিএনএ। তার মানে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমটা প্রথমে এখানে কাজ করবে, আর আরএনএটা প্রথমে সিডিএনএ তে কনভার্ট হবে, দেন এটাকে অ্যাম্প্লিফাই করবো নর্মাল পিসিআর এর মতো, একদম কনভেনশনাল পিসিআর এর মতো সেটা অ্যাম্প্লিফাই হবে, জাস্ট কপি নাম্বার বাড়বে। তাহলে আর্টিফিশিয়াল ডাজ নট মেজার দ্য অ্যাম্প্লিফিকেশন ইন রিয়েল টাইম। এই যে আরটিপিসিআর রিভার্স ট্রান্সক্রিপশন যেটা বলছি, এটা কিন্তু রিয়েল টাইমে কি হয় সেটা কিন্তু সে ডিটেক্ট করবে না। Instead, products are visualized at the end of the PCR by gel electrophoresis. আমি কিন্তু একদম টার্মগুলোকে, প্রথমে আমার কথা হলো যে একটা টেকনিক আমরা জানলে একদম পরিষ্কার হতে হবে আমাদের টার্মগুলো। তো এখানে আমরা কি বললাম, যে শুধু রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর যদি বলি, এখানে কিউ কথাটা আমার উল্লেখ নাই। কিউ আরটিপিসিআর না, জাস্ট আরটিপিসিআর। আমরা এখানে রিভার্স ট্রান্সক্রিপশন করব, আরএনএটাকে আমরা ডিএনএ তে কনভার্ট করব, সিডিএনএ তে কনভার্ট করব। এখানে কেন সিডিএনএ তে কনভার্ট করতে হয় সেটা যদি একটু বলি, কারণ আরএনএ একদমই আনস্টেবল। আরএনএ নিয়ে যখন আমরা কাজ করি, আরএনএ খুব আনস্টেবল, এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সিডিএনএ তে কনভার্ট করতে হয়, নাহলে আমরা ওটা খুব ফ্রাজাইল, হয়তো ব্রেকডাউন হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। তো সেই কারণে আমরা আসলে এটা খুবই দরকার। তো আরটিপিসিআর, এখানে আমরা আবার একটা কথা বলছি যে রিয়েল টাইমে তার যে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, অ্যাম্প্লিফিকেশন তো আমরা করছি, সেটা কিন্তু মেজার করছে না। এখানে কিন্তু যে ইলেকট্রোফোরেসিসটা দরকার হচ্ছে। এর পরের স্লাইডে আমি দেখি কিউপিসিআর আর আরটি কিউপিসিআর, আগে টার্মগুলো বলবো, তারপরে আমি যেটা জেনারেলাইজ আমরা ইউজ করি সেটা আমরা বলবো। কিউপিসিআর যখন আমরা বলি, এখানে কোয়ান্টিটেটিভ পলিমারেজ চেইন রিয়াকশন বা রিয়েল টাইম পিসিআর, যেটাকে আমরা বলছি রিয়েল টাইম পিসিআর, মানে এখানে আমরা যদি বলি যে ইটস যে টেকনিক যেটা এমপ্লিফাই অ্যান্ড সাইমultaneously কোয়ান্টিফাই, যে ডিএনএটাকে এমপ্লিফাই করে, অথবা আমরা যদি সিডিএনএ যে আরএনএ থেকে হয় সেটাও কিন্তু হতে পারে। সেই জন্য আমরা ওই রিভার্স ট্রান্সক্রিপশন কথাটাও এখানে কিন্তু যেটা আছে, যে এখানে কিন্তু পার্থক্যটা এখানে যদি একটু খেয়াল করি আমরা, যে পিসিআর এর যে প্রোডাক্টটা হবে সেটাকে কোয়ান্টিফাই করবে, যখন সে আমরা বলছি যে অ্যাম্প্লিফিকেশন হবে, এবং সেটাকে সাইমultaneously যদি সেটা রিয়েল টাইমে কোয়ান্টিফাই করে, তাহলে সেখানে রিয়েল টাইম কথাটা আমরা ইউজ করতে পারবো। হোয়াট মেক্স কিউপিসিআর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্স, এখানে হলো ফ্লুওরোসেন্ট ডাই ইউজ করা হয়, যে যেটা তোমার আর আমরা যেটা সাধারণত যেটা বলি, যে 11 জেল ইলেকট্রোফোরেসিসের কথা বলছিলাম নর্মাল কনভেনশনাল পিসিআর এর ক্ষেত্রে, বা এর আগের যেটা বলছিলাম যে রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর এর ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু কোনো ফ্লুওরোসেন্ট ডাই বা প্রোবের কথা বলি নাই। আর এই ক্ষেত্রে যেটা হয়, কিউপিসিআর যখনই আমি কোয়ান্টিটি মেজার করব, তখন আমাকে সেখানে একটা ডাই বা প্রোব ইউজ করতে হবে, যেটার ফলে এই অ্যাম্প্লিফিকেশন যেটা হয় সেটাকে যাতে আমি রিয়েল টাইমে মনিটর করতে পারি, প্রত্যেকটা সাইকেল আমি মনিটর করতে পারি। কারণ আমরা জানি পিসিআর যখন নর্মালি আমি ধরে নিচ্ছি পিসিআর এর ব্যাকগ্রাউন্ড আমাদের সবার মোটামুটি আছে আর কি। তো পিসিআরটা যখন হয়, তখন কিন্তু ওখানে আমরা সাইকেল সেট করে দেই, কতগুলো সাইকেল আমি চাচ্ছি, 30 না 35টা সাইকেল আমরা যদি করি আর কি, কথা কথা বলছি, মানে প্রত্যেকটা সাইকেলে যে অ্যাম্প্লিফিকেশন হয়, এখানে কিন্তু সেই ফ্লোরোসেন্ট ডাই বা প্রোবটা কিন্তু রিয়েল টাইমে সেটাকে ডিটেক্ট করতে পারবে। এখন এই ফ্লোরোসেন্স ইন্টেন্সিটি হলো প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ অ্যাম্প্লিফাইড ডিএনএ, যে ডিএনএটা যত অ্যাম্প্লিফাই হবে তার অ্যামাউন্টের সাথে ফ্লুরোসেন্সটা আমরা বলছি প্রপোর্শনাল হবে। এটা গেল একটা কিউপিসিআর। এরপর আমরা আসছি আরটি কিউপিসিআর। আরটি কিউপিসিআর এখানে 2 in 1 টেকনিক, ওইভাবে যদি বলি আমরা, প্রথমে এই আরএনএটাকে সিডিএনএ তে কনভার্ট করা হচ্ছে, দেন এটাকে কোয়ান্টিফাই করা হচ্ছে, মানে ইউজিং কিউপিসিআর, যেটা আমি একটু আগে বললাম, এখনই এখানে বলছি। তার মানে এই যে আরটি কিউপিসিআর, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাকেই, এই আরটিকিউপিসিআর যেটা আমরা বলছি, যে রিভার্স ট্রান্সক্রিপশন আরটিপিসিআর, আমরা যখন আরটিপিসিআর বলি, আমরা কিন্তু ওইটাকেই মিন করি, যেটা বলছিলাম যে জেনারেল মানে কনভেনশনাল ইউজের জন্য আমরা কিন্তু সবসময় ওই কথাটা একটা কথাটা ইউজ করি আর কি, না? তো এখানে কিন্তু আমরা এই আরটিকিউপিসিআরটাকেই ইন্ডিকেট করি, যে সেখানে হলো যে একটা তোমার একদিকে হলো আরএনএটাকে সিডিএনএ কনভার্ট করবে, দেন এটাকে কোয়ান্টিফাই করবে ইউজিং কিউপিসিআর ইন রিয়েল টাইম, যে রিয়েল টাইমে কিউপিসিআর ইউজ করে সেটাকে, তার মানে এখানে সবগুলো সবগুলো টার্ম কিন্তু এটার মধ্যে চলে আসতেছে, যে রিয়েল টাইমে
এটাকে কোয়ান্টিফিকেশন করবে, আবার রিভার্স ট্রান্সক্রিপশন হবে। তার মানে তার মানে ওইটাই আমি ধরে নিচ্ছি যে আমরা যখন সাধারণত আমরা যখন বলি আরটিপিসিআর টেকনিকের কথা, এই যে ইন্ট্রোডাকশনে যখন আরিফ যেসব কথা বললো আরটিপিসিআর এত এত তো, তার মানে ওই আরটিপিসিআর বলতে কিন্তু আমরা ধরে নিব এখন সবসময় আরটি কিউপিসিআর, যেটা এখানে আমরা বলছি যে আরএনএ থেকে সিডিএনএ হবে, সেটা রিয়েল টাইমে সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন করে আমরা সিডিএনএ কনভার্ট করার পরে রিয়েল টাইম সেটাকে আমরা কোয়ান্টিফাই করব। তার মানে সবগুলো টার্ম কিন্তু এখানে চলে আসছে আর কি। ক্লিয়ার না সবাই এই পর্যন্ত? ওকে। অনলাইনে ক্লাস করার এটা হলো একটা ইয়ে, কারণ আমরা বুঝতে পারি না তার এক্সপ্রেশনটা কেমন হয় আর কি। হ্যাঁ, এই জন্য অনলাইনে ক্লাসে একটু অসুবিধা হবেই। বাট আমি কন্টিনিউ করছি, কারো যদি অসুবিধা হয় প্লিজ এটা প্রশ্ন করতে পারবে যে কোনো সময় আর কি। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এত 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 অ্যাপ্লিকেশন। ওকে, এত অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যদি বলি যে জিন এক্সপ্রেশন প্রোফাইলিং, প্রথমেই যদি এটা বলি আমরা, জিন এক্সপ্রেশন প্রোফাইলিং, যে হাউ মাচ আ জিন ইজ এক্সপ্রেসড ইন ডিফারেন্ট টিস্যু আর কন্ডিশন, যে কোনো একটা টিস্যুতে কোনো বিশেষ জিনের এক্সপ্রেশন কেমন হয়, সেটা আমরা এখান থেকে সহজেই আহ, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি খুব কি পয়েন্টস যেগুলো যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় আরটিপিসিআর, সেই পয়েন্টগুলোকে এখানে একটু নোটিফাই করছি। ভাইরাল ডিটেকশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন, যেরকম সার্স-কোভ-2, এইচসিভি, এইচআইভি, এগুলো সব আরএনএ ভাইরাস। তো ভাইরাস ডিটেকশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন। এছাড়া আমরা বলি মাইক্রো আরএনএ কোয়ান্টিফিকেশন আফটার কনভার্টিং স্মল আরএনএ আরএনএস ইনটু সিডিএনএ, মাইক্রো আরএনএ কোয়ান্টিফিকেশন। বায়োমার্কার ডিসকভারি, এখানে আমরা বলছি আইডেন্টিফাই ডিজিজ স্পেসিফিক আরএনএ সিগনেচার্স, যে এই ডিজিজের ক্ষেত্রে এই বিশেষ সিগনেচার, ওই জন্যই বলছি এই বিশেষ আরএনএর এই চেঞ্জ হয়, সেরকম বায়োমার্কার ডিটেক্ট করা যেতে পারে আরটিপিসিআর ইউজ করে। এগুলো ছাড়াও কিন্তু আমরা আরো ইউজ আছে, আমি যেটা বলছিলাম যে ডিএনএ ভাইরাসও কিন্তু আমরা যেরকম হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু আমরা আরটিপিসিআর ইউজ করতে পারি। সেগুলো আমরা আসছি পরে আমরা আলাপ করব। এখানে আমি জাস্ট একদম মানে সবচেয়ে কি পয়েন্টস যেগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা আমরা একটু মেনশন করছি ব্যাকগ্রাউন্ডে। এরপরে জাস্ট আমি যদি দেখাই এরকম মেশিনটা আর কি। হ্যাঁ, যে ইউজুয়ালি এরকম একটা মেশিন থাকে এবং যখন অপারেশনে থাকে এই পিসির সাথে একটা ল্যাপটপের সাথে বা পিসির সাথে কানেক্টেড থাকে, মনিটরের মধ্যে এভাবে এই ক্রোমাটোগ্রাম গুলো দেখা যায় এবং এখানে প্রোগ্রাম সেট করা যায়। মেশিনে জাস্ট এটা পুশ করে দিলেই প্রোগ্রাম সেট করে দিলে রান করবে এবং সেটা আমরা পরে অ্যানালাইসিস করবো আর কি। সেট আপটা এরকম থাকে আর কি। এখন আমরা আসছি এই যে রিয়েল টাইম পিসিআর এর কথা বা রিয়েল টাইম কিউ পিসিআর এর কথা বললাম, যে এই টেকনিকটা তাহলে আমরা বলছি যে ইউজ টু মনিটর দ্য প্রোগ্রেস অফ পিসিআর রিয়াকশন ইন রিয়েল টাইম। আমরা কিন্তু এটা বলতেই পারি এখন যে পিসিআর রিয়াকশনটাকে রিয়েল টাইমে আমি মনিটর করছি। অ্যাট দ্য সেম টাইম রিলেটিভলি স্মল অ্যামাউন্ট অফ পিসিআর প্রোডাক্ট, সেটা ডিএনএ, সিডিএনএ অথবা আরএনএ, ক্যান বি কোয়ান্টিফাইড। খুবই স্মল অ্যামাউন্টও এখানে কোয়ান্টিফাই করা যায়। রিয়েল টাইম পিসিআর ইজ বেসড অন দ্য ডিটেকশন অফ দ্য ফ্লুরোসেন্স প্রডিউসড বাই এ রিপোর্টার মলিকিউল। এখানে এইটাই হলো একটা যে আমরা যেহেতু আমরা বলছি যে কোয়ান্টিটি ডিটেক্ট করবো কিউ আর আরটি কিউ পিসিআর, সেখানে কিন্তু এই পিসিআরটা ডিটেকশনের উপরে, যে ডিটেকশনটা বেস করে হলো একটা ফ্লুরোসেন্সের উপরে, যে ফ্লুরোসেন্সটা রিপোর্টার মলিকিউল সাথে এটা অ্যাটাচ থাকে, যেটা ফ্লুরোসেন্সটা রিয়াকশনের সাথে সাথে সেটা রিয়াকশন প্রসিড করলে সেটা কিন্তু বাড়তে থাকবে, সেটা ইনক্রিজ করতে থাকবে। সেটা আমরা দেখাই দিব যে এমনিতে এখানে থিওরিটিক্যালি আমরা আলাপ করব, পরে প্র্যাকটিক্যালি যখন আহ, আমরা ল্যাবে যাব তখন এটা আরো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, এরপরে আমি যদি বলি তাহলে বেসিক প্রিন্সিপালটা কি, আমি যদি ওইভাবে বলি, এই আমরা যে আরটিপিসিআর এর কথা বলছি, একদম বেসিক প্রিন্সিপাল যদি বলি যে রিয়েল টাইম পিসিআর রিলাইজ অন দ্য অ্যাম্প্লিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিডস, ডিএনএ আর আরএনএ, and the detection of the amplified product during each cycle। প্রথম কথা হলো এটা, যে রিয়েল টাইম পিসিআর relies on the amplification of nucleic acids and the detection of the amplified product during each cycle. And the key to real-time PCR is the ability to measure the accumulation of PCR product at each cycle of amplification, which is used to quantify the starting material। আমরা যদি একটু খেয়াল করি যে কথাগুলো আগে বলে আসছি, সেটাকেই আমি এই দুইটা পয়েন্টের মধ্যে খুবই প্রিসাইজ করে এখানে বলা, যে রিয়েল টাইম পিসিআর আমরা বলছি এটা রিলাইজ অন অ্যাম্প্লিফিকেশন অফ দ্য নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড ডিটেকশন অফ দ্য অ্যাম্প্লিফাইড প্রোডাক্ট ডিউরিং ইচ সাইকেল।
প্রত্যেকটা সাইকেলকেই আমরা তাহলে ডিটেক্ট করব। এবং এখানে আমরা বলছি যে এটার যে মূল যে ফ্যাক্টরটা, সেটা হলো যে ability to measure the accumulation of the PCR product at each cycle of amplification, which is used to quantify the starting material. আমরা যদিও আমরা স্টার্টিং ম্যাটেরিয়াল কোয়ান্টিফাই করছি, মানে এন্ড প্রোডাক্টটাকে অ্যাম্প্লিফিকেশনের পরে তাকে ডিটেক্ট করছি, কিন্তু সেটা দিয়ে কিন্তু আমি স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে কোয়ান্টিফাই করতে পারবো। কারণ স্টার্টিং ম্যাটেরিয়াল যদি বেশি থাকে, ন্যাচারালি তার এন্ড প্রোডাক্টটাও, তার যে অ্যাপ্লিকেশনের পরে যেটা পাবো সেটাও কিন্তু বেশি পাবো, যেটা ভাইরাল লোড ডিটারমিনেশনের সময় আমাদের কাজে লাগে। যে যদি ভাইরাল লোড বেশি হয়, তাহলে আমরা রিয়েল টাইম পিসিআর এর সময় অনেক আগেই, প্রথম দিকেই আমরা সেটার পিক পেয়ে যাই। আর লোড কম হলে অনেক পরের দিকে পাওয়া যায়। তো লোড ক্যালকুলেশন কিন্তু সেখানে করার একটা ব্যাপার আছে, এবং সেটা আমরা দেখবো যে কিভাবে করা যায়। ওকে, নেক্সট আসছি। তাহলে এখন একটা আমি যদি কোয়েশ্চেন বলি। ছিল। হ্যাঁ, প্লিজ। স্যার, আমরা অ্যাম্প্লিফিকেশনটা কেন করব? অ্যাম্প্লিফিকেশনটা অ্যাম্প্লিফি কেন? হ্যাঁ, আমি বলছি প্রশ্নটা হলো কি, অ্যাম্প্লিফিকেশনটা কেন করব, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, অ্যাম্প্লিফিকেশন আমরা পিসিআর এ কেন অ্যাম্প্লিফিকেশন করি? পিসিআর এ আমরা, এটা কিন্তু পিসিআরই অ্যাম্প্লিফিকেশন কেন করি? আমরা ধরে নেই সেখানে যে পরিমাণ স্যাম্পল আছে, আমরা পিসিআর এ আহ, আহ, করার পরে আমি আহ, মনে করি যে এখানে আমি যে ডিএনএ এক্সট্রাক্ট করলাম, ডিএনএ এক্সট্রাক্ট করার পরে সেখানে কিন্তু নানান রকমের পুরো ডিএনএটাই আছে। সেখানে কিন্তু আমি একটা বিশেষ জিনের এক্সপ্রেশন যদি চাই, বা বিশেষ জিনের যদি কাজ করতে চাই, তখন ওই জিনের একটা সার্টিন অংশ নিয়ে কিন্তু আমি পিসিআর করি। হ্যাঁ, পিসিআর আমরা যে বলি অ্যাম্প্লিফিকেশন করি, কেন করি, আমি প্রথমে ওখান থেকে আসি। পিসিআর এ কি হয়, পিসিআর এ যখন আমি জেনোমিক ডিএনএ এক্সট্রাকশন করি, সেখানে কিন্তু টোটাল ডিএনএ আছে। হ্যাঁ, একটা আমি যে কোনো হিউম্যান ব্লাড থেকে ধরি কথার কথা, আমি জেনোমিক ডিএনএ এক্সট্রাক্ট করলাম, সেখানে যে ডিএনএ আছে তার মধ্যে কিন্তু সব রকমের তার জেনোমিক ডিএনএ কিন্তু ওটার মধ্যে আছে। এখন আমি চাচ্ছি একটা বিশেষ কোনো স্পেসিফিক জিনে, একটা অংশে, ধরো জিনটা হয়তো আছে 2500 বেস পেয়ার, আমি চাচ্ছি যে 500 থেকে 1000 বেস পেয়ার, এই 500 বেস পেয়ারের মধ্যে কোনো বিশেষ মিউটেশন আছে কিনা সেটা আমি ডিটেক্ট করতে চাই, কথার কথা বলছি আমি। এখন আমি যদি এটাকে পিসিআর উদ্দেশ্যটাই হলো যে ওই 500 বেস পেয়ারের জায়গাটাতে আমি কি করব, যে সেখানে একটা প্রাইমার আমাকে আগে ডিজাইন করতে হবে, যাতে ওই আমি যদি এটা রান করি, আমার ওই আমার যে ডিজায়ার্ড যেই জিনের অংশটা, যে সেটার মধ্যেই শুধুমাত্র সে সেটাকেই শুধুমাত্র অ্যামপ্লিফাই করতে পারবে। আই মিন, এখানে যে ট্যাগ পলিমারেজ দিব, ডিএনটিপি দিব, তারা যে নতুন ডিএনএ সিক তৈরি করবে, তারা আমার ওই ডিজায়ার্ড প্রোডাক্টটা তৈরি করবে। এবং এই জন্য কিন্তু প্রত্যেকটা পিসিআর এ আমরা বলি যে প্রোডাক্ট সাইজ কত হবে। হয়তো 500 হয়, কারো ক্ষেত্রে 200 হয়, কারো ক্ষেত্রে 700 হয়, মোটামুটি এরকম ধারণার একটা ইয়ে থাকে। এখন যদি আমি এটা না করি, আমি কিসের ভিত্তিতে, আমার তো একটা নির্দিষ্ট জিনকে নিয়ে বা একটা নির্দিষ্ট ইভেন রিয়েল টাইম পিসিআর এই যে আমরা সার্স কোভ 2 কথা বলি, হেপাটাইটিস সির কথা বলি, সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট জিনকে টার্গেট করা হয়। তো এখন সেই নির্দিষ্ট জিনকে যদি টার্গেট করা হয়, তার জন্য কিন্তু একটা আলাদা প্রাইমার লাগবে। তো প্রাইমার নিয়ে আমার কিন্তু ওখান থেকে পুরো জেনোমিক, পুরো ডিএনএটা, পুরো তার যে নিউক্লিক অ্যাসিড আছে, যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে কিন্তু শুধু ওই একটা জিনকেই আমাকে পিক করতে হবে বা অ্যাম্প্লিফাই করতে হবে। এই জন্য অ্যাম্প্লিফিকেশনটা করা দরকার। যে সেখান থেকে আমি যে, মানে কয়েকটা সাইকেল হলে আমরা ওই যেটা বললাম, যে আমি যদি ফিক্স করে দিতে পারি কতগুলো সাইকেল আমি নিব, এবং সেখানে আমি তখন ইলেকট্রোফোরেসিস করলে আমি বুঝতে পারবো যে আমার এই থেকে এত পর্যন্ত আমার কত বেস পেয়ার হওয়ার কথা পিসিআরটা করার পরে। এবং সেই জায়গায় ল্যাডার দিয়ে আমরা টেস্ট করি যে আসলে ওই রানটা হইলো কিনা। যদি দেখি যে ঠিক আছে, আমার 512 হওয়ার কথা আমার ঠিক ওই জায়গায় আছে, তাহলে ধরে নিতে পারবো যে আমার যে প্রাইমারটা দিছি সেটা সব ঠিক আছে, এবং আমার যেই এক্সপেক্টেড যে রিজিয়নটা আমি চাচ্ছি সেটা এর মধ্যে আছে আর কি। পরিষ্কার এখন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে সেই কারণে আমাদের অ্যাম্প্লিফিকেশনটা আসলে করতে হবে, যে ওই স্পেসিফিক একটা সার্টেন রিজনের কে বাড়ানোর জন্য। ওকে, আমি যেটা আসছিলাম, যে কনভেনশনাল পিসিআর এবং রিয়েল টাইম পিসিআর এর কথা বলছিলাম। যে কনভেনশনাল পিসিআর আমরা বলি যে সেখানে অ্যাম্প্লিফিকেশন হওয়ার পরে আমরা জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করি অ্যাম্প্লিফাইড প্রোডাক্টটাকে, সেটা আমরা জানি। আর রিয়েল টাইম পিসিআর ক্ষেত্রে এখানে যেটা হয় যে
সরি, এখানে যেটা হয় যে রিয়েল টাইম পিসিআর এর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি যে এই প্রোগ্রেসটা প্রত্যেকটা সাইকেলে, আমরা তো বলছি এখানে ধরো 25টা 30টা সাইকেল আমি বা আরো বেশি সাইকেল আমি অ্যাপ্লিকেশন করব। এখানে প্রত্যেকটা সাইকেলকে কিন্তু আমি মনিটর করতে পারি যে প্রথম সাইকেলে কোন জায়গায় গেছে, সেকেন্ড সাইকেলে কি হচ্ছে, থার্ড সাইকেলে কি হচ্ছে, তার পিকটা কেমন হচ্ছে। এই রিয়েল টাইম পিসিআর কিন্তু আমি সেটা মনিটর করতে পারি এখানে কনভেনশনাল পিসিআর এর থেকে। এবং where the analysis is possible only after the process is completed। এবং কনভেনশনাল পিসিআর এ কিন্তু পুরোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো ধারণা করতে পারছি না যে একদম শেষ হবে, আমার যতগুলো সাইকেল দিচ্ছি শেষ হওয়ার পরে আমি সেটাকে জেল রান দিব, তারপরে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ঠিক আছে কিনা। আর এখানে কিন্তু আমি আমার পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হওয়ার দরকার নাই, আমি জাস্ট রান শুরু হলেই কিন্তু আমি বুঝতে পারবো ওয়েদার ইজ ইস গোয়িং স্মুথলি, যে নর্মাল যে ইয়েতে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, তো এটা একটা বড় পার্থক্য আমরা যদি বলি। এরপরে আমি দেখছি যে প্রিন্সিপাল, তাহলে আমরা আস্তে আস্তে টেকনিক্স এর মধ্যে চলে যাচ্ছি যে রিয়েল টাইম পিসিআরটা আসলে কিভাবে করা হয়। আমাদের মূল আজকে সেটাই, সেই জায়গাটাতে আমরা ফোকাসড যে কিভাবে করা হয় এটা একটু আমি ডিটেইল বলার চেষ্টা করব। এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে প্লিজ কোশ্চেন করলে পরিষ্কার হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখন এখানে আমরা যদি বলি যে লাইনটা কিভাবে আমি লিখছি, সেম প্রিন্সিপাল অফ অ্যাম্প্লিফিকেশন অফ পিসিআর ইজ এমপ্লয়েড ইন দ্য রিয়েল টাইম পিসিআর। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে একটা টেমপ্লেট নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ হোক আরএনএ হোক লাগবে। বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বললাম যে আরএনএ হলো সেটাকে সিডিএনএ কনভার্ট করে তারপরে করি, অর্থাৎ একটা টেমপ্লেট ডিএনএ লাগবে। But instead of looking at bands on gel at the end of the reaction, the process is monitored in real time। যে ওখানে জেলের ব্যান্ড দেখার থেকে এখানে রিয়েল টাইমে আমরা মনিটর করছি। The reaction is placed into a real-time PCR machine that watches the reaction occur with a camera or detector। সেখানে কিন্তু ডিটেক্টরের মাধ্যমে আমরা সরাসরি মনিটরের মধ্যে এটা দেখতে পারি। সেটা কিভাবে আসে সেটা আমি এক্সপ্লেন করব পরে। তো এখানে আমি যদি প্রিন্সিপাল বলি যে কিউপিসিআর অ্যাম্প্লিফাইজ স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্ট ইউজিং প্রাইমার্স, নিউক্লিওটাইডস মানে ডিএনটিপি যেগুলো, ডিএনএ পলিমারেজ অ্যান্ড থার্মাল সাইক্লিং। মানে এখানেও কিন্তু থার্মাল সাইক্লিং বা নর্মাল পিসিআর রিয়াকশন হচ্ছে। What makes qPCR different is that fluorescence dyes or probe, দুইটা কথা ইউজ করছি, একটা ফ্লুorescence ডাই আর একটা প্রোব। দুইটা আমি এক্সপ্লেন করবো আলাদা আলাদা ভাবে। ফ্লুorescent ডাই ইউজ করা হয়, আবার স্পেসিফিক প্রোব ইউজ করা হয়। Allowing the amplification to be monitored in real time after each cycle, the fluorescence intensity is proportional to the amount। এটা বলা হয়ে গেছে আগে। এটাই হলো আসলে মূল যে প্রিন্সিপাল আমরা যদি বলি। এখানে দুইটা স্টেপে হয় সাধারণত। রিয়েল টাইম পিসিআর এর যে রিয়াকশন গুলো দুইটা স্টেপ হয়। প্রথমে তাহলে আমরা বলতে পারি অ্যাম্প্লিফিকেশন হচ্ছে জিনিসটা, এবং পরের ধাপে সেটা ডিটেকশন হচ্ছে। ওকে, তাহলে অ্যাম্প্লিফিকেশন কিন্তু অনেকটাই, আমি আবারও বলছি, যে পিসিআর এর মতোই। এবং যদি পিসিআর সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে সেখানে যে স্টেপ গুলো ছিল, তারপর আমি আবার বলে নিচ্ছি এখানে যে অ্যাম্প্লিফিকেশনের মধ্যে কি কি থাকে। ডিন্যাচারেশন থাকে, অ্যানিলিং থাকে, এক্সটেনশন থাকে, যে স্টেপ গুলোর কথা বলছি যা নর্মাল পিসিআর যেগুলো থাকে তাই কিন্তু থাকে। তো এখানে ডিন্যাচারেশন প্রথমে আমরা যেটা বলি হাই টেম্পারেচার ইনকিউবেশন, এখানে আহ, যে মেল্ট করে ডাবল স্ট্যান্ডার্ড যে ডিএনএ আছে সেটাকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড করা হয়। এবং এখানে কি উদ্দেশ্য কি, দুইটা স্ট্র্যান্ড যদি আলাদা হয় সেখানে সেকেন্ডারি স্ট্রাকচারটা থাকে না। এবং এরপরে অ্যানিলিং হয়, কারণ এই অ্যানিলিং এর ফলে কি হবে যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হ্যাভ এন অপরচুনিটি টু হাইব্রিডাইজ। এখানে প্রাইমারটা এসে যে দুইটা স্ট্র্যান্ড যে আলাদা হয়ে যায়, সেখানে আমরা জানি প্রাইমারের সময় কিন্তু আমরা দুই সেট প্রাইমার ইউজ করি, একটা ফরওয়ার্ড ডিরেকশন, রিভার্স ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমার। এখানে যেরকম দুইটা স্ট্র্যান্ড যখন আলাদা হয়ে যায় পিসিআর এ, আমরা যা একদম পিসিআর এর মতো জাস্ট এখানে দুইটা স্ট্র্যান্ড অ্যানিলিং হবে, এখানে সিকোয়েন্স অনুযায়ী কমপ্লিমেন্টারি বাইন্ড করবে। এবং আমরা তো অবশ্যই জানি প্রাইমার সাধারণত শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, সাধারণত 20 থেকে 25 বেস তোমার নিউক্লিওটাইড সিকোয়েন্স হয় ইউজুয়ালি আর কি। একটু বেশি কম হতে পারে, ইউজুয়ালি 20 থেকে 25-এর মধ্যে বেশি থাকে। আর তারপরে হলো যখন একবার অ্যানিলিং হয়ে যায়, তারপরে 70 থেকে 72 ডিগ্রি সেলসিয়াসে এটা ভ্যারি করে। এটা কিন্তু আসলে আমাদেরকে অপটিমাইজ করে নিতে হয়। এক্সটেনশন হয় সাধারণত 70 থেকে 72 ডিগ্রিতে। অ্যাক্টিভিটি অফ দ্য ডিএনএ পলিমারেজ ইজ অপটিমাল।
যে এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা তখন কাজ করবে, এবং প্রাইমার যে বাইন্ড করলো ওখানে, সেই প্রাইমারটা তখন, আর যেহেতু ডিএনটিপি আছে, নিউক্লিওটাইড আছে, সেগুলো তখন কিন্তু আহ, বাড়তে থাকবে, এক্সটেনশন হতে থাকবে। এবং রেটটা হলো 100 বেজেস পার সেকেন্ড, খুবই হাই স্পিডে হয়। 100 বেজ পার সেকেন্ডে কিন্তু সেই এক্সটেনশন হতে থাকে আর কি। এবং আমার প্রোগ্রাম করা থাকবে, কতগুলো সাইকেল কমপ্লিট হলে সেখানে আবার নেক্সট সাইকেল শুরু করবে আর কি, এভাবে আর কি। হ্যাঁ, একটা প্রোডাক্ট হয়ে গেলে তারপরে আর একটা প্রোডাক্ট শুরু করবে। ওকে, তাহলে অ্যাম্প্লিফিকেশন আমরা দেখছি এখানে। এখানে কি কি লাগে তাহলে আমরা যদি বলি, রিয়েল টাইম পিসিআর এর ক্ষেত্রে লেখাটা একটু ছোট। ডিএনএ টেমপ্লেট লাগবে বা আরএনএ টেমপ্লেট ফর আরটিপিসিআর। প্রাইমার লাগবে একই রকম, কিন্তু পলিমারেজ লাগবে, ডিএনটিপি লাগবে, বাফার এবং ম্যাগনেসিয়াম আয়ন লাগবে। আর এই বাড়তি এখানে লাগবে শুধুমাত্র ফ্লোরোসেন্ট ডাই অথবা প্রোব, যেটা আরটিপিসিআর এর জন্য স্পেসিফিক একেবারে। এই যদি আমি কোয়ান্টিটি ডিটারমিন করতে চাই, আমাকে অবশ্যই এই ডাই অথবা প্রোব ইউজ করতে হবে। এখন এই রিয়েল টাইম পিসিআর সাধারণত ইট ইউজেস ফ্লোরোসেন্স টু মনিটর দ্য অ্যাম্প্লিফিকেশন প্রসেস। দেয়ার আর টু মেইন টাইপস। আমি যেটা বলছিলাম যে ফ্লোরোসেন্ট অথবা প্রোব, এটা নিয়ে আমি কথা বলবো। তো সেই ফ্লোরোসেন্স ডাই বা প্রোব কি আসলে? একটা হলো ডিএনএ বাইন্ডিং ডাই। ডিএনএ বাইন্ডিং ডাই সাইবারগ্রিনটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ এছাড়াও কিন্তু আমরা নর্মালি ডিএনএ ইলেকট্রোফোরেসিস করার পরে যে ডিএনএটাকে ভিজুয়ালাইজ করি, সেখানে যে ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করি, সেটাও কিন্তু ডিএনএ বাইন্ডিং ডাই, সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে। কিন্তু সেটার থেকে এটা আরো স্পেসিফিক, কারণ এখানে একটা কালার এমিশন হয়, আর ইথিডিয়াম ব্রোমাইড দিলে সেটাকে আবার ইউভি লাইটে ইয়ে করতে হবে, তারপরে সেটা দেখতে হবে, সেটা কিন্তু আসলে ওইভাবে ইয়ে করা যায় না আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই সাইবারগ্রিনটা ইউজ করি। এখানে কি হয়, ফাংশনটা অনেকটাই ইথিরিয়াম ব্রোমাইডের মতো। ইন্টারকালেট বিটুইন দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওই যে আমরা বলছি যে এটা এক্সটেনশন হতে থাকবে 100 বেজ পার সেকেন্ড রেটে, এটা এক্সটেনশন হতে থাকে। এবং যখনই ডাবল স্ট্যান্ড ফর্ম হতে থাকে, তখনই ওই ডাবল স্ট্যান্ডের ফাঁকে ফাঁকে সাইবার গ্রিন গুলো ঢুকে যায়। এবং যখন সাইবার গ্রিন গুলো ঢুকে যায়, তখন এখানে ওই ইউভি লাইট এক্সপোজ করলে সেখান থেকে ফ্লোরোসেন্স এমিশন হয়। এবং সেই এক্সপোজ লাইটটাই তখন, এখানে একটা ডিটেক্টর থাকে সার্টেন ওয়েভলেন্থে, সেটা কিন্তু ক্যামেরাটা ওটা ডিটেক্ট করে, এবং সেটা আমরা মনিটরে দেখতে পাই, কম্পিউটারের মনিটরে সেটা কিন্তু আমরা দেখতে পাই। এটা গেল একটা, আমরা বলছি সাইবার গ্রিনের কথা। এরপরে আমি যদি বলি সিকোয়েন্স স্পেসিফিক যে প্রোব বা ট্যাকম্যান প্রোব, তো এখানে আমরা কি বলছি যে these are short DNA sequences with a fluorescence reporter dye at one end and a coincident dye at the other end. এখন এই যে সিকোয়েন্স স্পেসিফিক প্রোব বা ট্যাকম্যান প্রোব, এটা কিন্তু হাইলি অনেক স্পেসিফিক, কারণ এটা কিন্তু সাইবারগ্রিন যেরকম ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হলেই সে ওখানে ইন্টারক্যালেট করবে বা ঢুকে যাবে। কিন্তু এই ট্যাকম্যান প্রোবটা কিন্তু সিকোয়েন্স স্পেসিফিক, যে এই সিকোয়েন্সের সাথে থাকলেই কেবলমাত্র সেটা বাইন্ড করবে। এবং এই জন্য এটাতে সুবিধা হলো যে আমি যেই জিনটা নিয়ে কাজ করতে চাই, যে স্পেসিফিক টার্গেট জিন আমার, সেই জিনের একটা সার্টেন সিকোয়েন্সের সাথে কিন্তু আমি এটাকে একদম স্পেসিফাই করে দিতে পারি, যে শুধুমাত্র ওই জিনের ওই সিকোয়েন্সটা থাকলেই সেখানে এই প্রোব, যেটা বলছি ট্যাকম্যান প্রোব, সেটা ওখানে বাইন্ড করতে পারবে। তো এখানে যেটা হয় যে ট্যাকম্যান প্রোবের ক্ষেত্রে, যে একটা শর্ট ডিএনএ সিকোয়েন্স থাকে, ওই একটা এক পাশে থাকে ফ্লোরোসেন্ট রিপোর্টার ডাই, আর এক পাশে থাকে একটা কোয়েনসার ডাই। এই দুইটা ডাই দুই পাশে থাকে, মাঝখানে একটা শর্ট ডিএনএ সিকোয়েন্স থাকে। যখন প্রোবটা বাইন্ড করে টার্গেটে, তখন এখান থেকে ওই ইয়েটা কোয়েনসারটা আলাদা হয়ে যায়। কোয়েনসার যতক্ষণ পর্যন্ত কোয়েনসারটা এর সাথে অ্যাটাচ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফ্লোরোসেন্ট থেকে লাইট এমিশন হবে না, মানে ফ্লোরোসেন্স এমিশন হবে না। যখনই কোয়েনসারটা ওখান থেকে আলাদা হয়ে যায়, সেটা কিভাবে আলাদা হয় পরের স্লাইডে আছে একটু পরেই। তো যখনই কোয়েনসারটা ওখান থেকে আলাদা হয়ে যায়, তখনই এই যে রিপোর্টার ডাই যেটা আছে বা ফ্লোরোসেন্স, এটা ইউজুয়ালি ফ্লোরোসিন নামে একটা কম্পাউন্ড ইউজ করা হয়। তো সেই ফ্লোরোসিনটা তখন ফ্লোরোসেন্স এখান থেকে এমিট করা শুরু করে। আবারও বলছি কথাটা, যে যতক্ষণ পর্যন্ত কোয়েনসারটা এর সাথে অ্যাটাচড থাকবে, এক পাশে কোয়েনসার থাকে, এক পাশে রিপোর্টার ডাই থাকে, মাঝখানে একটা শর্ট ডিএনএ সিকোয়েন্স থাকে,
তো যতক্ষণ পর্যন্ত এই কোয়েন্সারটা এর সাথে অ্যাটাচ থাকবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো ফ্লোরোসেন্স এমিশন হবে না। এটা হলো মেইন কথা আর কি। ওকে, তাহলে যদি বলি প্রোটোকলটা কিভাবে আমরা কাজ শুরু করব। আমরা ল্যাবে গেলাম, মেশিন আছে আমাদের, সবই আছে, প্রিন্সিপাল কি আমরা দেখলাম। তো আমরা প্রোটোকল যদি আমরা বলি যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু আমি যতই এখানে থিওরিটিক্যালি বলি, আমি সবসময় একটা কথা বলি, যতক্ষণ না পর্যন্ত আমি ল্যাবে গিয়ে নিজের হাতে কাজ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু থিওরিটিক্যাল আমি অনেক জানি থিওরিটিক্যালি, কিন্তু মেশিন যদি আমি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে কাজ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কনফিডেন্স আসবে না। এবং প্রোটোকলের মধ্যেও কিন্তু দেখা যায় যে কিছু 19-20 করতে হয় অনেক সময়। এখন আমি বলছি স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা, ইউজুয়ালি প্রথমত আমার কাজ হলো আরএনএ এক্সট্রাকশন করা, যদি সেটা আরএনএ ভাইরাস হয় বা আমি যদি ব্লাড থেকে আহ, কোনো জিনের এক্সপ্রেশন দেখতে চাই, টিস্যু থেকে দেখতে চাই, প্রথম কাজ হবে আমার আরএনএ এক্সট্রাকশন করা। এখন আরএনএ এক্সট্রাকশনের জন্য সাধারণত আমরা আগেই বলছিলাম যে আরএনএটা খুবই সেনসিটিভ এবং খুব প্রিকশন মেজার নিতে হয় যে আরএনএ এক্সট্রাকশনের সময়। যে সাধারণত ট্রাইজল রিয়েজেন্ট আর আরএনএ এক্সট্রাকশন কিট পাওয়া যায় কমার্শিয়ালি। এবং যত টুল আমি ইউজ করব, দ্যাট মিনস পিপেট টিপস, টিউব, এপেন ড্রপ, যা যা ইউজ করব সব কিন্তু আরএনএস ফ্রি হতে হবে, যাতে কোনো রকম এখানে আরএনএস যেটা আরএনএ কে নষ্ট করে দিতে পারে সেই ধরনের কোনো কিছু না থাকে। এবং এখানে আহ সলভেন্ট হিসাবে ক্লোরোফর্ম, আইসোপ্রোপানল, ইথানল এটা থাকে, ওর সাথে ট্রাইজল বলছি আমি। আর ন্যানোড্রপ স্পেকট্রোফটোমিটার কোয়ান্টিফিকেশনের জন্য লাগবে আর কি। যাচ্ছি আমি, আমি আরএনএ পেয়ে গেলাম, ধরে নিচ্ছি আমি ওই প্রোটোকল অনুযায়ী আমি এক্সট্রাকশন করে করে আমি আরএনএ পেয়ে গেলাম। এখানে অবশ্যই কিটের সাথে, কমার্শিয়াল কিটের সাথেও প্রোটোকল কোনটা কতটুকু নিব, কি পরিমাণ অ্যাড করবো, কত সেন্টিমিটার করবো, সব ওখানে দেওয়া থাকে। তো তারপর সেখান থেকে আমি আরএনএটাকে সিডিএনএ তে কনভার্ট করব। তো সেটার জন্য কিন্তু আলাদা কিট পাওয়া যায়, আরএনএ থেকে সিডিএনএ কনভার্সন কিট। এবং আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ আরএনএ এখানে নিব। আমরা যেহেতু ন্যানো ড্রপ মেশিন আছে, আমরা ওখান থেকে কোয়ান্টিটি বের করতে পারবো যে আমার এই যে আরএনএ এক্সট্রাকশন করলাম এর কনসেন্ট্রেশন কত, হয়তো এত ন্যানোগ্রাম পার এমএল। আমি সেখান থেকে যখন সিডিএনএ বানাবো, ইউজুয়ালি 0.1 থেকে 5 মাইক্রোগ্রাম কোয়ান্টিটি, বা এটা এটা ডিপেন্ড করে আসলে। তো আরএনএ আমি নিব একটা সার্টেন অ্যামাউন্টের। তারপরে অলিগো ডিটি প্রাইমার অথবা র্যান্ডম হেক্সামার যেটা আসলে আছে, তো সেই প্রাইমারটা এখানে নিতে হবে। আমি এটা একটা প্রাইমার, আমরা যেটা বলছিলাম যে অলিগো ডিটি প্রাইমার আর র্যান্ডম হেক্সামার, সাধারণত এটা ইউজ করা হয়। এটা আমি আবারও বলছি, কথাটা রিপিট করছি, যে আমি এখানে উদ্দেশ্য হলো আরএনএ থেকে আমার সিডিএনএ বানানো। হ্যাঁ, এখানে যেহেতু ডিএনএ হবে সেই জন্য কিন্তু এই যে অলিগো ডিটি প্রাইমার, হ্যাঁ, ডিএনএ এর জন্য। তো আর এরপর ডিএনটিপি মিক্স থাকবে, আরএনএস ইনহিবিটর থাকবে, যাতে কোনো রকম আরএনএস ওখানে যদি থাকেও সেটাকে যাতে ইনহিবিট করতে পারে, এটা আরএনএস আউট সলিউশন পাওয়াই যায়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকবে, রিভার্স ট্রান্সক্রিপশন বাফার থাকবে, আর হলো নিউক্লিয়াস ফ্রি ওয়াটার থাকবে। এই এটাও কিনতে পাওয়া যায়। এগুলো সবই এই কিটের মধ্যে আসলে থাকে। এই হলো আমরা বলছি যে আরএনএ থেকে সিডিএনএ কনভার্ট করার যে প্রোটোকল, মোটামুটি এই এই জিনিস লাগবে এখানে। আমরা যদি দেখি পরের স্লাইডটা, যে এখানে আমি বলছি যে পিসিআর অ্যাম্প্লিফিকেশন, যে সিডিএনএ আমার বানানো হয়ে গেল, আমার কিন্তু কাজ শেষ, দুইটা বড় স্টেপ শেষ। একটা হলো আমার যে আরএনএ এক্সট্রাকশন করা, এবং সেখান থেকে আমি সিডিএনএ বানানো। তো সিডিএনএ বানানোর পরে আমি যেটা এখানে তাহলে আমি এর পরে হলো অ্যাম্প্লিফিকেশন। এখন কিন্তু নর্মাল পিসিআর এর মতো, যে এই সিডিএনএ ওই ক্ষেত্রে ছিল নর্মাল ডিএনএ, আর এখানে সিডিএনএ যেটা আমি আগের স্টেপে পেলাম সেই সিডিএনএ। ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমার লাগবে, ডিএনটিপি লাগবে, ট্যাগ ডিএনএ পলিমারেজ লাগবে, পিসিআর বাফার লাগবে, নিউক্লিয়াস ফ্রি ওয়াটার লাগবে। জাস্ট একদমই পিসিআর এর মতো যা যা লাগে সব দিয়ে আমি আমার প্রোগ্রাম সেট করে, এবং এই প্রোগ্রাম সেট করাটাও কিন্তু একটা জিনিস কি, আরেকটা কথা আমি বলি, যেহেতু হ্যান্ডস অন ট্রেনিং, যখন মেশিন নিজের হাতে ইউজ করা হয় তখন কিন্তু এখানে পসিবল কি কি ধরনের
প্রবলেম হতে পারে বা কি হতে পারে, ট্রাবল শুটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদিও এত অল্প সময় সেই পর্যন্ত যাওয়া খুব ডিফিকাল্ট, তারপরেও একটু চোখ কান খোলা রাখলে যে আসলে কিভাবে অপারেট করছে কি করছে। কারণ আমরা যখন হাতে কলমে কাজ করি তখন আহ, আহ, অনেক ফেজ কিন্তু আসে যেগুলো নিজেকে একটু মানে কেয়ারফুল থাকলে সলভ করা যায়। এখন প্রত্যেকটা খুব সামান্য একটা ইস্যুর জন্য যদি আমাকে এক্সপার্ট ডাকতে হয় তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট মানে কাজ করা আর কি। সেজন্য একটু চোখ কান খোলা রাখতে হবে আসলে। আমরা আসছি, অ্যাম্প্লিফিকেশনও হয়ে গেল আমার। এখন তাহলে আমার দুইটা ধাপ ছিল, তাই না? আমি বলছিলাম যে আরটিপিসিআর এর মেজর দুইটা ধাপ, একটা হলো অ্যাম্প্লিফিকেশন আর একটা হলো ডিটেকশন। তাহলে অ্যাম্প্লিফিকেশনটাই ছিল আসলে বড় পার্ট, কারণ আমি দেখালাম এখানে কয়েকটা ধাপ, তিনটা ধাপে। একটা হলো আরএনএ এক্সট্রাকশন, সিডিএনএ সিনথেসিস, তারপর হলো অ্যাম্প্লিফিকেশন অফ, মানে সিডিএনএ, পিসিআর সিডিএনএ, আই মিন অ্যাম্প্লিফিকেশন অফ সিডিএনএ। তো এই অ্যাম্প্লিফিকেশন হয়ে যাওয়ার পরে এর পরের ধাপে আসছে হলো ডিটেকশন। আমি আগেই বলছি ডিটেকশন ইউজুয়ালি এই ক্ষেত্রে, যেহেতু আমরা কোয়ান্টিটেটিভটাই মিন করছি, আমরা ফ্লোরোসেন্স টেকনোলজিটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরিষ্কার হবো আর কি। হ্যাঁ, এখানে এই সেকেন্ড যে এটা থার্ড যে পয়েন্টটা, দ্য মেশিন, কারণ প্রথম দুইটা তো ঠিক আছে, ফ্লোরোসেন্স টেকনোলজি এখানে ইউজ করা হয় এবং স্পেসিমেনটাকে এখানে প্রপার ওয়েলের মধ্যে রেখে সেখানে থার্মাল সাইকেল, যেটা আমরা বলছি যে নর্মাল পিসিআর এর মতো। থার্ড যে পয়েন্টটা, মেশিন however in the real time PCR is subjected to tungsten or halogen source। আমি বলছিলাম না যে ডাইটা দেওয়া থাকে, সেখানে একটা লাইট এক্সপোজ করলে সেখান থেকে ফ্লোরোসেন্সটা এমিশন হবে। কারণ লাইটের সোর্সটা কি আসলে, এখানে ওই মেশিনের মধ্যেই টাংস্টেন অথবা হ্যালোজেনের একটা সোর্স থাকে, দ্যাট লিড টু ফ্লোরোসেস, ফ্লোরেস দ্য মার্কার, মার্কারটাকে ফ্লোরেস করে, এখান থেকে ফ্লোরোসেন্সটা এমিশন হয়। অ্যান্ড দ্য সিগন্যাল ইজ অ্যাম্প্লিফাইড উইথ দি অ্যাম্প্লিফিকেশন অফ কপি নাম্বার অফ স্যাম্পল ডিএনএ। যে যখন কপি নাম্বার বাড়তে থাকে, অ্যাম্প্লিফিকেশন হতে থাকে, ওই অ্যাম্প্লিফিকেশনের সাথে সাথে আমরা বলছি ওই যে সিগন্যালটা, কারণ এখানে যত ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যখন বাড়তে থাকবে, তার মানে তার মধ্যে তত বেশি ওই সাইব্রেগিনটা ঢুকে যাবে, তত বেশি এখান থেকে ফ্লুরোসেন্স এমিশন হবে, এবং সেই সিগন্যালটাও কিন্তু তত অ্যাম্প্লিফাই হবে বেশি আর কি। কপি নাম্বার অ্যাম্প্লিফিকেশন যদি বেশি হয় স্যাম্পল ডিএনএ, তাহলে অবশ্যই এখানে ফ্লোরোসেন্সটাও বেশি পাওয়া যাবে। দ্য এমিটেড সিগন্যাল, যেই সিগন্যালটা এমিটেড হয়, ইজ ডিটেক্টেড বাই এ ডিটেক্টর, এখানে ডিটেক্টর মেশিনের মধ্যে থাকে, অ্যান্ড সেন্ড টু কম্পিউটার আফটার কনভার্সন ইন্টু ডিজিটাল সিগন্যাল দ্যাট ইজ ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। এটা মেশিন করে দিবে আমাদেরকে, কারণ মেশিনে সেই টেকনোলজি আছে যেখানে আমি যাতে ভিজিবল হয় কম্পিউটার স্ক্রিনে যেটা আসবে সেটা তো যাতে ডিজিটাল একটা সিগন্যাল এখানে আসবে, যেটা স্ক্রিনে আমার ভিজিবল হবে। The signal can be detected when it comes up the threshold level। এখন এই যে কথাটা threshold level, এটা আমাকে একটু খুব ভালো করে জানতে হবে এই আরটিপিসিআর এর ক্ষেত্রে। The signal can be detected, ধরো রিয়াকশন একটা হলো। এখন আমি আগেই বলছিলাম যে যদি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, দ্যাট মিনস ভাইরাল লোড যদি বেশি থাকে, আমি ভাইরাল আরএনএ বেশি পাবো, তার মানে আমার ওখানে সিডিএনএ বেশি পাবো, আমার এখানে ইয়েও বেশি হবে, মানে যে ডিএনএ এর অ্যাম্প্লিফিকেশন যেটা সেটাও পরিমাণে বেশি হবে। অর্থাৎ যখন আহ, পরিমাণে বেশি থাকবে তখন কিন্তু এই থ্রেশহোল্ড লেভেলটাও খুব তাড়াতাড়ি থ্রেশহোল্ড লেভেলের উপরে চলে যাবে। তো এই থ্রেশহোল্ড লেভেলটা হলো কি, লোয়েস্ট ডিটেকশন লেভেল অফ দ্য ডিটেক্টর। একটা সার্টেন যে মিনিমাম কতটুক হলে সে ডিটেক্ট করতে পারে এই ডিটেক্টরটা, সেটাকে বলা হয় থ্রেশহোল্ড লেভেল। এবং সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, মেশিন কিন্তু অটোমেটিক একটা জায়গায় ঠিক করে নেয়, বাট এটা অবশ্যই যখন অ্যাম্প্লিফিকেশন হয়, যে কার্ভটা যখন বাড়তে থাকে, তখন কিন্তু সেই জায়গা থেকে ম্যানুয়ালিও আমি কিন্তু ঠিক করে নিতে পারি যে না, আমি এই জায়গায় চাচ্ছি থ্রেশহোল্ড লেভেলটা, সেটাও কিন্তু করে নেওয়া যায়। বাট ইউজুয়ালি প্রোগ্রামের মধ্যে থাকে এবং মেশিন সেটাকে অটো অ্যাডজাস্ট করে নিতে পারে আর কি।
ওকে, দুইটা ডাইয়ের কথা বলছিলাম, ফ্লোরোসেন্ট ডাইয়ের কথা, সাইবার গ্রিন এবং ট্যাকম্যান। আমরা এখন দুইটা ডাই সম্পর্কে একটু আলাপ করব, তারপর সেগুলোর কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা আসছি সাইবার গ্রিন। সাইবার গ্রিনটা আমরা বলছি যে একটা ডাই দ্যাট এমিটস ফ্লোরোসেন্স সিগন্যাল when it inhibits with sorry when it binds with DNA, যখন ডিএনএ এর সাথে বাইন্ড করে, নন স্পেসিফিক্যালি বাইন্ডিং, আমি আগেই বলছি যে জাস্ট ডাবল স্ট্র্যান্ডের মধ্যে মধ্যে ইন্টারক্যালেট করে। এবং এখানে যে ইথিডিয়াম ব্রোমাইড বা অ্যাক্রিডিন অরেঞ্জ আছে, এগুলো কিন্তু ওই একই মেকানিজমে কাজ করে, কিন্তু আমরা সাইবার গ্রিনটা সাধারণত ইউজ করি কারণ এখানে একটা আমরা বলছি যে হায়ার সিগন্যাল ইন্টেন্সিটি থাকে এবং একটা গ্রিন কালার ফ্লোরোসেন্স এমিট করে, যেটা সহজেই তোমার ডিটেক্ট করা যায়। তো সে হিসেবে তো সাইবার গ্রিন is more preferred than the Techman probe. একটা আছে Techman probe, যেটা পরেরটা আমি বলবো। তো as it can provide information about each cycle of amplification as well as about the melting temperature. একটু যদি আমি খুব এই জায়গাগুলোতে আমি খুব স্লো যাচ্ছি, কারণ প্রত্যেকটা টার্ম আমি মানে যাচ্ছি যে এক্সপ্লেইন করতে। এখানে একটা কথা আছে মেল্টিং টেম্পারেচার। Cybergreen is more preferred than the Techman probe as it can provide information about each cycle of amplification as well as about the melting temperature, which is not obtained from the Techman probe. ওকে, এটা কি তাহলে? আমরা বলছি এই মেল্টিং টেম্পারেচারটা নিয়ে আমি পরে কথা বলছি। তো এই সাইবার গ্রিনের অ্যাডভান্টেজ যেরকম আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, যে ল্যাক অফ স্পেসিফিসিটি। কারণ এখানে যেটা হয়, ট্যাকম্যান প্রবটা যেরকম আমরা বলছি যে একদম ওই স্পেসিফিক সিকোয়েন্স, আমি যেই জিনের নিয়ে কাজ করতে চাই তার একটা নির্দিষ্ট সিকোয়েন্সের এগেনস্টে আমি ট্যাকম্যান প্রবটা ডিজাইন করে দিলে ওই কোম্পানি আমাকে সেভাবে কিন্তু প্রোভাইড করবে। এখন কমার্শিয়ালি আমরা যারা ইউজ করি, আমরা রিসার্চ পারপাজে যারা ইউজ করি, তাদের জন্য কিন্তু সাইবার গ্রিনটা বেস্ট। কারণ সাইবার গ্রিন থাকলে আমি যে কোনো জিনের কাজ করতে গিয়ে, যে কোনো এক্সপ্রেশন দেখতে গেলে আমি কিন্তু সাইবার গ্রিনটা ইউজ করতে পারি। কিন্তু ট্র্যাকম্যানটা সাধারণত যেহেতু স্পেসিফিক, একদিকে সেন্সিটিভিটি অনেক বেশি, স্পেসিফিক, এবং ওই কারণ কমার্শিয়াল পারপাসে হয় কি, হয়তো আমি যখন আমার এই টেস্টগুলো আমি শুধুমাত্র হেপাটাইটিস সির জন্য করবো অথবা আমি সার্স কোভ 2 জন্য করবো, তো ওইটার জন্য স্পেসিফিক প্রব যদি আমার থাকে, তাহলে কিন্তু আমাকে ওই প্রবটা শুধুমাত্র ওই টেস্টের জন্য ইউজ করতে হবে। তো সেটা করলে আসলে রিসার্চ ল্যাবে সেটা ফিজিবল না। কিন্তু আহ, যখন ডায়াগনস্টিক পারপাজে আমরা ইউজ করি, তখন কিন্তু অবশ্যই ট্যাকম্যান প্রবটা মোর আই মিন ফিজিবল আর কি, না? কারণ সেই ক্ষেত্রে আমরা একটু স্পেসিফিসিটিও বেশি পাই। তো সেটা আমরা দেখি যে ট্যাকম্যান প্রবটা আসলে কি, যেটা বলছিলাম যে শর্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ 20 থেকে 30 পেজ উইথ, একদিকে থাকে তার একটা ফ্লোরোসিন আর 5 প্রাইম এন্ডে, আর একটা কোয়েন্সার থাকে টেট্রামিথাইল রোডামিন অ্যাটাচ টু দ্য 3 প্রাইম এন্ড অফ দ্য অলিগোনিউক্লিওটাইড। তো এই যে 20 থেকে 30 পেজের একটা অলিগোনিউক্লিওটাইড, তার এক পাশে থাকছে ফ্লোরোসিন এবং আর এক পাশে থাকছে রোডামিন, টেট্রামিথাইল রোডামিন, যেটা হলো কোয়েন্সার। যতক্ষণ পর্যন্ত এই শর্ট সিকোয়েন্সের সাথে কোয়েন্সারটা বাইন্ড থাকবে, ততক্ষণ ওই ফ্লোরোসিনটাকে কোনো রকমের প্রসেস এমিশন হবে না। কোয়েন্সার মানে, কোয়েন্সারের মিনিংটাই কিন্তু তাই, কোয়েন্স করা বা নিভায়ে ফেলা বা ওইটাকে সাপ্রেস করে রাখা আর কি। হ্যাঁ, সেই হিসাবে যে নর্মাল কন্ডিশন আমরা বলি প্রোব রিমেইন কয়েলড অন ইটসেলফ, ব্রিঙ্গিং দ্য ফ্লোরোসেন্স ডাই নিয়ার দ্য কোয়েন্সার, দুইটা খুব কাছাকাছি থাকে, which inhibits the inhibit or coenses the fluorescence signal of the dye. The oligonucleotides of the Taqman polymerase has a homologous region with the target gene, যেটা বলছিলাম, কারণ ওই টার্গেট জিনের একটা হোমোলগাস রিজিয়নের সাথে এটা ডিজাইন করা। যখন সেখানে সে বাইন্ড করবে, মিক্সচার ইট বাইন্ড উইথ দ্য স্যাম্পল ডিএনএ, আর বাইন্ড করার পরে কি হবে, যখন বাইন্ড করলো, তারপরে যখন ট্যাকম্যান পলিমারেজ তার রিয়াকশন শুরু করলো, তো ট্যাকম্যান পলিমারেজ তো কি করবে, ডিএনএ নতুন ডিএনএ সিনথেসিস শুরু করবে, এক্সটেনশন। যখন সে এক্সটেনশন স্টেজে থাকে, তখন তার একটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, সেই নিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, এবং তখন সে করে কি, ওই প্রোবটাকে 5 প্রাইম এন্ড নিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে কিন্তু সে ডিগ্রেড করতে থাকে। It causes degradation of the probe by 5 prime end and nucleus activity, and the fluorescence is separated from the coenzyme.
তো যখন এটা ডিগ্রেডেশন হয়, আমি পরের স্লাইডে ফিগারটা দেখাইলে আর পরিষ্কার হবে। আমি দেখাই দিই আগে। এই যে এইরকম দেখা যাচ্ছে স্লাইডটা। যখন এটা বাইন্ড করবে, আমরা ধরে নিচ্ছি এইভাবে থাকে হলো ট্যাকম্যান প্রোবটা, এরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। ওকে, তো যখন সে বাইন্ড করলো এবং যখন ডিএনএ পলিমারেজ কাজ শুরু করে, এই দিক থেকে সে কিন্তু এটাকে ডিগ্রেড করতে থাকবে। যখনই ডিগ্রেডেশন হয়ে গেল, তখন কিন্তু ফ্লোরোসেন্স, এই যে ফ্লোরোসেন্স যেটা ছিল, সে কিন্তু সেপারেটেড হয়ে গেল, এই জায়গায় কিন্তু আর নাই। এই যে অলিগোনিউক্লিওটাইডের সাথে বাউন্ড ছিল সেটা কিন্তু আর নাই। কোইনসার থেকে সে ডিটাচড হয়ে গেল। ডিটাচড হলেই তখন সে ফ্লোরোসেন্সটা এমিট করা শুরু করে। ফ্লোরোসেন্সটা এমিট করা শুরু করে। আচ্ছা, আমি আসছি, তার আগে আবার ওই জায়গাটা শেষ করে আসি। পরের স্লাইডটাতে যাই, এখানে পরিষ্কার আছে। প্রথমে বাইন্ড করে, তারপরে এক্সটেনশন, যে ডিউরিং পিসিআর ট্যাগ পলিমারেজ এক্সচেঞ্জ দ্য প্রাইমার্স অ্যান্ড এনকাউন্টার্স দ্য প্রোব। তারপর 5 প্রাইম 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে ট্যাগ পলিমারেজ ক্লিপস দ্য প্রোব, সেপারেটিং দ্য রিপোর্টার ফ্রম দ্য কোয়েন্সার। তারপর সেখান থেকে আমরা বলছি যে ফ্লোরোসেন্স এমিশন হবে, যে ওই রিপোর্টার ডাইটা যখন আলাদা হয়ে যায়, ইট এমিটস দ্য ফ্লোরোসেন্স হুইচ ইজ ডিটেক্টেড ইন রিয়েল টাইম। যখন ফ্লোরোসেন্সটা এমিট হয়, সেটা কিন্তু রিয়েল টাইমে তখন ডিটেক্ট করা সম্ভব। এরপরে আমরা আসছি যে ফ্লোরোসেন্স ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ দ্য টার্গেট ডিএনএ। যে যেটা অ্যাম্প্লিফিকেশন হয় টার্গেট ডিএনএ, তার সাথে এই ফ্লোরোসেন্সের ইন্টেন্সিটিটা কিন্তু প্রপোর্শনাল। তো সেটা দিয়ে আমরা এটা বের করতে পারি। এখন এই দুইটাই আমি পাশাপাশি একটু দেখি, সাইবার গ্রিন আর ট্যাকম্যান প্রোব। স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার, আমরা সাইবার গ্রিন বা ট্যাগম্যান প্রুফস যখন ইউজ করতেছি, তখন আমরা ডিএনএ এর কথা বলতেছি, ডিএনএ তে ব্যবহার করতেছি, কিন্তু আমরা তো আরএনএ স্যাম্পল নিয়ে কাজ করছিলাম। এখন কিন্তু আরএনএ স্যাম্পলটাকে সিডিএনএ তে কনভার্ট করার পর ওইটা কি ডিএনএ কাউন্ট করতেছি, নাকি আবার ডিএনএ নিয়ে ওইটা কাজ করি? ওইটা ওই সিডিএনএটাকে আমরা ডিএনএ কাউন্ট করছি। সিটা হলো কমপ্লিমেন্টারি ডিএনএ, কারণ আমার যে আরএনএটা ছিল, গুড, মানে জি এটা স্যার। ক্লিয়ার হয়ে নেওয়াই ভালো। আমার যে আরএনএটা ছিল, এই যে এক্সট্রাক্ট করলাম, সেই আরএনএ এর একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছি। কারণ আমি আগেই বলছি যে আরএনএ খুব ফ্রাজাইল থাকে, আরএনএ নিয়ে কাজ করা ডিফিকাল্ট। তো যে কারণে ওই আরএনএ এর একটা কমপ্লিমেন্টারি ডিএনএ আমি তৈরি করে নিয়েছি। তো জি ওইটাকেই স্যার। আমি ডিএনএ করছি। জি স্যার। হুম। থ্যাংক ইউ। এবার একটু আমি যদি কম্পেয়ার করি পাশাপাশি দুইটা কিভাবে কাজ করে, একদম পরিষ্কার হবে এটা একটু দেখলেই। আর এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অলরেডি বলছি আমি একবার, আমি আবার এক্সপ্লেন করবো আর কি। হ্যাঁ, ওকে, যদি পরিষ্কার হয় তাহলে আমি মুভ করি না পরের স্লাইডে। জি জি। স্যার। তাহলে এখন এখানে আমরা যদি বলি ওয়ার্ক ফ্লোটা কিভাবে, আমরা মেশিন রান করলাম, রিয়েল টাইম পিসিআর রিয়াকশন, সাইবার গ্রিন অথবা প্রোব বেসড কেমিস্ট্রি। আমি এর পরের ধাপে কি হবে, আমরা মেশিন রান করলাম, মেশিনে আমি পিক পেয়ে গেলাম। এখন আমার হবে যে এই ডেটাটা আমি কিভাবে এক্সপ্লেইন করব আসলে। তো থ্রেশহোল্ড লাইনটা আমি যেটা বলছিলাম, এই থ্রেশহোল্ড লাইনটা কিভাবে সেট করব ইত্যাদি, এই এই জিনিসগুলো কিন্তু আমাকে পরিষ্কার হতে হবে। তাহলে ওয়ার্ক ফ্লোটা, প্রথমে আমি এই ওয়ার্ক ফ্লোটা যদি একটু দেখে নেই। আমার কিউপিসিআর রিয়াকশন রান করলো, আমি এগুলো বলছি, এগুলো ডিটেল বলার দরকার নাই। কিউপিসিআর রিয়াকশন রান করলো, রিয়েল টাইম পিসিআর মেশিন ফ্লোরোসেন্স মেজার করলো। তারপরে হলো থ্রেশহোল্ড লাইনটাকে ডিটারমিন করতে হবে। এখন আমি আগেই বলছিলাম যে সফটওয়্যারই কিন্তু এখানে ডিটারমিন করে দিতে পারে, যে একদিকে প্লট করবে, একদিকে ফ্লোরোসেন্স আর একদিকে সাইকেল নাম্বার। কারণ আমরা বলছি প্রত্যেকটা সাইকেলকেই কিন্তু সে আই মিন অ্যাসেস করবে। তো এখন এখানে বেসলাইন এস্টাবলিশ করতে হবে, যেখানে কোনো ডিটেক্টেবল প্রোডাক্ট থাকবে না। আর থ্রেশহোল্ড হলো ইজ সেট জাস্ট অ্যাবভ দ্য বেস লাইন। তাহলে একটা বেস লাইন থাকবে, ঠিক তার উপরে থাকবে
থ্রেশহোল্ড, মানে যেখান থেকে এটার মানে এক্সপোনেনশিয়াল ফেজটা, যেটা অ্যাম্প্লিফিকেশন ফেজটা যেখানে শুরু হবে, সেটা হবে, আমি বলছি, থ্রেশহোল্ড। তাহলে এই টার্মগুলো আমি যদি একটু খেয়াল করি, যে বেজ লাইন একটা টার্ম, থ্রেশহোল্ড একটা টার্ম, এবং এই বেজ লাইনের ঠিক উপরে হবে হলো থ্রেশহোল্ড। থ্রেশহোল্ডটা কিন্তু আমি আবারও বলছি, সফটওয়্যারও ঠিক করে নিতে পারে, এটা অটো, আবার আমি ম্যানুয়ালিও কিন্তু ঠিক করে নিতে পারি। আসছি আমি তাহলে পরের স্লাইডটাতে। তারপরে কি হবে? তারপর হলো সিটি ভ্যালুটা ডিটারমিন করতে হবে, কারণ আরটিপিসিআর মানেই সিটি ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয়। সিটিটা হলো সাইকেল থ্রেশহোল্ড। সাইকেল থ্রেশহোল্ড ইজ দ্য পয়েন্ট ওয়ার দ্য স্যাম্পলস ফ্লোরোসেন্স কার্ভ ক্রসেস দ্য থ্রেশহোল্ড লাইন। যে ওই যে থ্রেশহোল্ডের কথা বলছিলাম, এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। যে ফ্লোরোসেন্সের কথা বলছি, থ্রেশহোল্ডের কথা বলছি, ওই অ্যাম্প্লিফিকেশন লাইনটা, থ্রেশহোল্ড লাইনটা যখন ক্রস করবে, সেটাকে আমরা বলছি সাইকেল থ্রেশহোল্ড। যে ফ্লোরোসেন্স কার্ভ ক্রসেস দ্য থ্রেশহোল্ড লাইন, সফটওয়্যার আইডেন্টিফাই অ্যান্ড ডিসপ্লে দ্য ভ্যালু ইন এ টেবিল। সফটওয়্যার এটাকে একটা টেবিলে কিন্তু দিয়ে দিবে আমাদেরকে। তারপরও অনেক সময় কিন্তু এই ক্রোমাটোগ্রাম যে কার্ভটা হচ্ছে, সেটা কিন্তু অনেক সময় আমাদের দরকার হয়, শুধু টেবিলের ডেটার সাথে না। এরপরে আমরা বলছি যে এক্সপোর্ট অর ভিউ দ্য রেজাল্ট। সফটওয়্যার এইটাকে, এই সিটি ভ্যালুগুলোকে আমাদেরকে দিয়ে দিবে। আমরা স্ক্রিনে দেখতে পাবো প্রত্যেকটা ওয়েলের এগেনস্টে, প্রত্যেকটা এখানে তো অনেকগুলো ওয়েল থাকে, প্রত্যেকটা ওয়েলে যে রিয়াকশন হচ্ছে তার এগেনস্টে সিটি ভ্যালু কত আসছে সেটা আমি পেয়ে যাব। এবং সেখান থেকে এক্সেল শিটের মধ্যে আমি ডেল্টা সিটি বা এই যে ডিফারেন্স ইন সিটি ভ্যালু, সেটাকে আমি পাবো। তো এইটাকে, এই জিনিসগুলোকে আমি একটু আরেকটু ক্লিয়ার করি। যে আমরা এই স্লাইডটা একটু দেখি, এটা টিপিক্যাল একটা আরটিপিসিআর এর যে রেজাল্ট, যেই ফ্লোরোসেন্স এরিয়াটা ক্রোমাটোগ্রাম, সেটা ঠিক এর ভাবে আসে। এখন এখানে যদি আমি একটু খেয়াল করি, এক্স এক্সিসে আসলে সাইকেল নাম্বার, কারণ আমরা তো আগেই বলছি প্রত্যেকটা সাইকেল কিন্তু, আমি কয়টা সাইকেল দিব, ইউজুয়ালি 40 সাইকেল পর্যন্তই থাকে, এর বেশি আর লাগে না। প্রত্যেকটা সাইকেল এখানে আলাদা আলাদা ভাবে এটা সে অ্যাপ্লিফিকেশনটাকে আমরা রিয়েল টাইমে মনিটর করা যাবে এখানে। তো আমি যদি বলি যে, আর একদিকে হলো রিলেটিভ ফ্লোরোসেন্স। এখন এই রিলেটিভ ফ্লোরোসেন্সটা কি, সেটা আমি, ফ্লোরোসেন্সটা ঠিক বুঝলাম, তো রিলেটিভ ফ্লোরোসেন্সটা কি? হ্যাঁ, তো সেটা আমি পরের স্লাইডে এটাকে ক্লিয়ার করব যে রিলেটিভ ফ্লোরোসেন্সটা কি। তো এখন যদি আমি দেখি সাইকেল নাম্বার, এখানে যদি এই কার্ভটা যদি ভালো করে খেয়াল করি, যে এই 0 থেকে 14 সাইকেল পর্যন্ত কোনো ফ্লোরোসেন্স কিন্তু পাই নাই, কোনো কালার, কোনো কিছু নাই। এটা 14 সাইকেল। 14 নাম্বার সাইকেল পর্যন্ত কিন্তু বেসলাইন ফ্লোরোসেন্স, কোনো রকমের কোনো আমি এখানে কালার ইয়ে পাচ্ছি না। হুম। তো এখানে এই যে ডট, যেটা ব্ল্যাক লাইনের যে ডট, এটা হলো এনটিসি। হ্যাঁ, এনটিসি হলো যেখানে আমরা বলি যে সাধারণত আহ, কোন রকমের টেমপ্লেট ছাড়া একটা রান দিতে হবে। মানে আমি আবার কথাটা রিপিট করছি, যে আহ, আমরা টেমপ্লেট মানে কি, ডিএনএ ছিল যেটার মধ্যে, বা ডিএনএ, বা এখানে তো আমরা সিডিএনএ ছিল আর কি, তাই না, প্রত্যেকটার মধ্যে। এখন ওই ব্ল্যাঙ্কও বলা যায়, ব্ল্যাঙ্ক যেটা, যেটার মধ্যে কোনো টেমপ্লেট নাই আর কি, যে নো টেমপ্লেট যেটা আর কি। তো সেই সেই আহ, আহ, সেটাকে আমি যদি রান দেই, এখন এই যে ব্ল্যাক ডট গুলো, তার মানে এটার মধ্যে কোনো রকমের কিন্তু ইয়ে নাই, আই মিন অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না, টেমপ্লেট নাই আর কি। হ্যাঁ, এটা একটা রান আলাদা দিতেই হবে, এটাও প্রত্যেকটা সাইকেল পর্যন্ত আসবে। এবং একটু যদি আমরা খেয়াল করি, 40 সাইকেল পর্যন্তই কিন্তু সে আছে, এবং কোথাও কিন্তু সেখানে কোনো ফ্লোরোসেন্স আমরা পাই না। তার মানে আমার এটা এটা সর্ট অফ কোয়ালিটি চেক করাও হয়ে যায় মেশিনের, যে আমার ঠিক আছে কিনা। শুধুমাত্র টেমপ্লেটটা থাকবে না, আর সবই কিন্তু আছে। টেমপ্লেট বলতে আমার সিডিএনএটা থাকবে না, বাকি সবই কিন্তু এখানে আছে। তো অনেক সময় হয় কি, প্রাইমার গুলো ডাইমার হয়ে সেখানে ইয়া চলে আসতে পারে, সেটাও এক্সক্লুড করা এখানে আর কি। হ্যাঁ। তো আমরা যদি এখানে এই বক্সটার মধ্যে খেয়াল করি, যে টার্গেট ইনপুট, এই এটা হলো এনটিসি, তারপর 10⁻1 হলো এই ইয়েলো কালারটা, তারপরে এই লাইট গ্রিনটা হলো 10⁻2, 10⁻3, 4, 5, 6, 7, 8। তো এখানে প্রথমে আসছে একদম হালকা, এই যে এই 38
সাইকেলের দিকে, যে খুব অল্প ইয়ে আছে আর কি, হ্যাঁ। আর যদি আমরা এটার ক্ষেত্রে দেখি, রেড কালারের যেটা, এটা কিন্তু মাত্র এখানে 14 তো 15 সাইকেলেই কিন্তু সে বড় আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, বড় পিক দেখতে পাচ্ছি, এবং এখান থেকে এই পর্যন্ত মোটামুটি বড় পিক আছে এখানে। এটাতে কমে গেছে, এটাতে আরো কমে গেছে আর কি, হ্যাঁ। তো এখন এই যে অ্যাম্প্লিফিকেশন প্লট, এটাকে আমরা বলছি, ইউজুয়ালি এটা ক্রিয়েট করা হয় when the fluorescent signal from each sample is plotted against cycle number। এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্যাম্পল। Therefore, amplification plots represent the accumulation of product over the duration of the real-time PCR experiment। এখন এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল। এখন এটাও কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওই 40 সাইকেল পর্যন্তই চলছে। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেই আমি অ্যাম্প্লিফিকেশন হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 38 নম্বর সাইকেলের এখানে সামান্য অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। তার মানে আমি কি বুঝবো, যে আমার এই স্যাম্পল যেটা ছিল, 15 নম্বর ওয়েলের মধ্যে যে স্যাম্পলটা ছিল, সেটার মধ্যে সবচেয়ে বেশি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল বা যে ডিএনএ সিডিএনএ আছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি আছে। তার মানে আমার জেনেটিক্স যে টেমপ্লেট ডিএনএ সিডিএনএ, সেটা কিন্তু সবচেয়ে বেশি আছে হলো এখানে, তারপরে এটাতে, তারপরে এটাতে, এরকম। পরিষ্কার হচ্ছে জিনিসগুলা? কারণ মাউসের কার্সরটা রেখে দেখালে হচ্ছে স্যার মানে কোনটাতে বেশি হচ্ছে কোনটা কম হচ্ছে এই জিনিসটা হ্যাঁ ওইটা, বুঝতে। হ্যাঁ সেটা কে বুঝতে পারছে কোনটা বেশি হচ্ছে? স্যার রেডটা বেশি হচ্ছে নাকি হচ্ছে স্যার ইয়েলোটা বেশি হচ্ছে, এটাতে হ্যাঁ কনফিউজ সেটা তো হয়ে আমরা গেছে। বললাম যে যত কম সাইকেলে হবে, ধরো আমরা এখানে সাইকেল নাম্বার, যখন যেটা সবচেয়ে বেশি আছে সেটা কিন্তু সবচেয়ে কম সাইকেলে সেটা অ্যাম্প্লিফাই করবে। তার মানে যেটা 15 নাম্বার সাইকেলেই অ্যাম্প্লিফাই করছে, আমি পিক পাচ্ছি, তার মানে এখানে হলো সবচেয়ে বেশি ডিএনএ আছে আর কি। জি মানে স্যার। আমার ভাইরাল যদি কার্সরটা লোড, রাখলে ভালো হয় স্যার। স্যার সব, কার্সর ইউজ করলে, কার্সর মাউসের কার্সরটা দিয়ে দেখাই দিলে। হ্যাঁ আমি দেখাচ্ছি তো, কার্সার তো ইউজ করছি এখানে, এই যে দে- হচ্ছে না, দেখা যাচ্ছে না? স্যার না, কার্সর কার্সর শো দেখা করছে। যাচ্ছে না। কার্সার দেখা যাচ্ছে না? না না না, কার্সর নড়াচড়া করতেছে না। না স্যার। এই যে, আচ্ছা আমি তাহলে ইয়ে করি, মানে পয়েন্টার ইউজ করি। এটার কথা বলছিলাম, এখন দেখা যাচ্ছে? জি স্যার, পয়েন্টারের দেখা জি যাচ্ছে। জি স্যার, জি জি স্যার। স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা এইবার দেখো, যদি আর খেয়াল এই করো কার্ভের আমরা, মাধ্যমে কি আমরা বুঝতে পারবো যে অ্যাম্প্লিফিকেশন কোন ডিএনএ এর কত বেশি হচ্ছে, এটা বুঝতে পারবো এই কার্ভ দ্বারা? হ্যাঁ সেটাই বোঝা যাচ্ছে কোন স্যাম্পলে কত বেশি হচ্ছে। কোন স্যাম্পলের মধ্যে অ্যাপ্লিকেশন বেশি হওয়া মানে হলো তাড়াতাড়ি আমরা সেটার পিক পেয়ে যাওয়া। মানে আমি 15 সাইকেলেই পিক পেয়ে গেছি এবং সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে, এবং তার মানে এটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে স্টার্টিং ম্যাটেরিয়াল বা সিডিএনএ আছে আর কি, হ্যাঁ। তারপরে এটা, এবং এটাতে সবচেয়ে কম আছে। যদি ভাইরাল লোডের কথা বলি, সবচেয়ে বেশি লোড আছে এই স্যাম্পলের মধ্যে, প্রথমটার মধ্যে, এই যেটার মধ্যে, 15 নাম্বারে যেটা। এবং যত আর্লি, মানে সিটি ভ্যালু, এটা হলো সিটি ভ্যালু বলছি, সিটি সাইকেল নাম্বার, হ্যাঁ সিটি ভ্যালু। তো যত কম সিটি ভ্যালু যত লো হবে, তার মানে সেটার মধ্যে তত বেশি ইয়ে আছে। এখন এটা আরেকটু পরিষ্কার হবে, আমরা ওই টার্মগুলো একটু এক্সপ্লেইন করি। রিলেটিভ ফ্লোরেসেন্স, থ্রেশহোল্ড, বেসলাইন, এই টার্মগুলোকে আমি আরো একটু এক্সপ্লেইন করব। তো আমরা যদি দেখি পরের স্লাইডটা, ওই যে স্যার বলছিলাম যে স্যার আরেকটা রিলেটিভ, কোয়েশ্চেন ছিল। স্যার হ্যাঁ আরেকটা প্লিজ। কোয়েশ্চেন। স্যার টার্গেট ইনপুট যেটা দেওয়া ছিল স্যার, একটু প্রিভিয়াস স্লাইড প্লিজ। এই যে টার্গেট ইনপুট যেটা দেখতেছি 10⁻1 টু 10⁻2 এভাবে 10⁸ পর্যন্ত আছে, এটা কি স্যার আমরা আমরা কি নিজেরা সিলেক্ট করলাম, মানে ভ্যালুটা কিভাবে কাউন্ট হলো এই জিনিসটা স্যার? না নিজেরা সিলেক্ট করব না, এটা আমার মেশিনের যে সফটওয়্যারের যে প্রোগ্রাম আছে সেখানে সেট হয়ে যাবে। কারণ এখানে শুধুমাত্র আমরা দিয়ে দিব, ও সবকিছু দেওয়ার পরে আমি কতটা সাইকেল চাচ্ছি সেই সাইকেল নাম্বার দিয়ে দিব, সে রান করবে, তারপরে এইরকম রেজাল্ট আমাকে দিবে। হ্যাঁ জি এরকম স্যার। রেজাল্ট দিবে। তার মানে ওরা বলছে যে এই কনসেন্ট্রেশনের একটা স্কেল, ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা কিন্তু ধরো একসাথে এতগুলো স্যাম্পল আমরা দেই না, হয়তো আমি একটা স্যাম্পল বা দুটো স্যাম্পল দিব, আমরা পিকটা তখন কেমন পাই আমি দেখাচ্ছি। তো এটা এটা জাস্ট একটা আইডিয়াল ইয়ে দেওয়ার জন্য, বোঝার জন্য, ইনিশিয়ালি আমি আরটিপিসিআর এর ব্যাপারটা বোঝার জন্য। তো এখানে যেটা দেওয়া হলো যে মেশিন দিচ্ছে যে সবচেয়ে বেশি আছে 10⁸, মানে হলো এইটাতে সবচেয়ে বেশি আছে আর কি, হ্যাঁ। মানে টার্গেট ইনপুট দেওয়া হচ্ছে এটাতে বেশি, এবং সবচেয়ে কম হলো 10⁻1, মানে এই ইয়েলোটাতে আর কি। এটা মেশিন এভাবে দিচ্ছে।
কিন্তু জি যখন স্যার। আমি একটা স্যাম্পল রান করব তখন কিন্তু আমি এরকম পাবো না। এটা হলো আমি জাস্ট সিচুয়েশনটা কি আইডিয়ালি বোঝার জন্য। তো সেটা আমি দেখাচ্ছ পরের স্লাইডে, যে যখন আমরা রান দিব তখন কেমন আসবে আসলে পিকচারগুলো আর কি, সেটা আমি দেখাচ্ছি পরে। জি স্যার। এখন এই রিলেটিভ ফ্লোরোসেন্সের কথাটা একটু বলছিলাম, সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে এখানে ডেল্টা আর এনটা হলো রিলেটিভ ফ্লোরোসেন্স। এই আর এন স্ট্যান্ডস ফর নর্মালাইজড রিপোর্টার সিগন্যাল। খেয়াল করো, আমি প্রত্যেকটা টার্ম পরিষ্কার করতে চাই তোমাদের কাছে, যে যেহেতু তোমরা এখানে আহ, উম, আহ, শিখবা, কাজ করবা, তো সেই জন্য এই আর এনটা হলো বলছি নর্মালাইজড রিপোর্টার সিগন্যাল। নর্মালাইজড কার সাথে? যে রেফারেন্স ফ্লোরোসেন্স আর একটা হলো রিপোর্টার ফ্লোরোসেন্স, এইটার মধ্যে সাথে যে রেশিওটা। রিপোর্টার ফ্লোরোসেন্স তো আমার এখানে ফ্লোরোসিন যেটা আছে, যেটা আমি বললাম যে সাইবার গ্রিন বা ফ্লোরোসিনের কথা বললাম, যে তার সাথে একটা প্যাসিভ রেফারেন্স ডাই ইউজ করা হয়, যেটা আমি আবারও বলছি, যে রিপোর্টার ডাই একটা রিপোর্টার ফ্লোরোসেন্স আর প্যাসিভ রেফারেন্স ফ্লোরোসেন্স, এই দুইটার যে রেশিওটা। প্যাসিভ রেফারেন্স ফ্লোরোসেন্স মানে কি? এটা সবগুলোতে থাকবে, সেখানে রিয়াকশন হোক বা না হোক। আর রিপোর্টার ফ্লোরোসেন্স কিন্তু শুধুমাত্র যেখানে রিয়াকশনটা হবে সেইটাতে থাকবে। তো ওই জন্য ওই দুইটাকে বাদ দিয়ে যে ইয়েটা আসে, সেই জন্য হলো ওই যে রিলেটিভ ফ্লোরোসেন্স। আমি টার্মটা কেন এই কথাটা এক্সপ্লেইন বলছি, এই যে এখানে টার্মটা ছিল কি রিলেটিভ ফ্লোরোসেন্স, এটাকে বলতে গিয়ে কিন্তু এই কথাগুলো আসছে। রিলেটিভ ফ্লোরোসেন্সটা কি, শুধু ফ্লোরোসেন্স না কেন, সেটাকে এক্সপ্লেইন করার জন্যই কিন্তু আমি এই কথাগুলো এখানে নিয়ে আসছি। রিলেটিভ ফ্লোরোসেন্স জিনিসটা হলো যে রিপোর্টারের আমি যে ফ্লোরোসেন্স পাবো সেটাকে অ্যাডজাস্ট করতে হবে উইথ প্যাসিভ রেফারেন্স ডাই। এটা আর রক্স ডাই একটা আছে, যেটা কনস্ট্যান্ট থাকবে প্রত্যেকটার মধ্যে, যেখানে এনটিসি যেটা বা প্রত্যেকটার মধ্যে। তো ওইটার থেকে এটা বাদ দিয়ে যেটা আসে, অ্যাডজাস্ট করার পরে যেটা আসে, সেটা হলো রেফারেন্স, এই যে আর এন, যেটার কথা বলছিলাম রেফারেন্স, যে ফ্লোরোসেন্সের কথা আমি বলছিলাম একটু আগে। আমরা বলি এখানে রিলেটিভ ফ্লোরোসেন্স, হ্যাঁ রিলেটিভ ফ্লোরোসেন্স। তো এই নর্মালাইজেশন কারেক্টস ফর ভ্যারিয়েশন, এখানে অনেক কারণে এটা ভ্যারিয়েশন হতে পারে। ধরো পিপেটিং এর কারণে ভ্যারিয়েশন হতে পারে, ভলিউমের কারণে ভ্যারিয়েশন হতে পারে, ইনস্ট্রুমেন্টের পারফরমেন্স। তো এগুলোকে তোমার অ্যাড্রেস করার জন্য আসলে এটা করে নেওয়া হয়। মানে এটা যে খুব বেশি সিগনিফিকেন্টলি এটা এফেক্ট করে, কারণ যেহেতু এসব জিনিসগুলো খুবই সেন্সিটিভ। একটা রিপোর্টে বা একটা টেস্টের আমরা বলছি যে ইয়েস নো, অনেক কিছু ভ্যারি করে। তো সেই জন্য যতদূর সম্ভব এটার প্রেসিশনটা এনশিওর করা উচিত, যে আমি কত মানে ইউনিফর্ম, কতটা প্রেসাইজ ওইতে আমি করতে পারি, কতটা স্পেসিফিক হয়, সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য আমরা এটা ইউজ করি, যে relative fluorescence. RN reflects the increase in fluorescence above the baseline during amplification, যে শুধুমাত্র এই বেসলাইনের উপরে যেটা যায়, কারণ বেসলাইনের নিচে অনেক সময় কিছু নর্মাল ন্যাচারাল কিছু নয়েজ থাকে। এমনি মনে হয় কি পিক পিক পিকের মতো মনে হয়, কিন্তু সেটা কিন্তু আসলে পিক না, সেটাকে নয়েজ বলে আর কি। তো সিম্পল টার্মে তাহলে আমরা বলি যে আর্লি পিসিআর সাইকেল দ্যাট RN ইকুয়াল টু 0। মানে আমি আবারও যদি যাই, তার মানে এই যে এই জায়গায় এগুলাতে কিন্তু তাহলে RN হলো 0, এখানে RN থাকবে 0, সরি। As amplification progresses, delta Rn increases proportionally to the amount of PCR product. এখন এই প্রোডাক্ট যত বাড়বে, ডেল্টা Rn এর ভ্যালুটাও তত বাড়বে। মানে খুব, আমি আবার বলছি যে ফ্লোরোসেন্সটাই কিন্তু মিন করছে, বাট ওখানে শুধুমাত্র ওই বেসলাইনটা বাদ দেওয়ার পরে যে ফ্লোরোসেন্সটা, মানে অ্যাপ্লিকেশনের জন্য যে ফ্লোরোসেন্সটা, সেইটা যাতে আসে, সেই জন্য রিলেটিভ ফ্লোরোসেন্স কথাটা ইউজ করা হচ্ছে আর কি। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। পরিষ্কার হয়েছে নাকি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন স্যার না থাকলে এখানে আমি বলে নিব। রিপোর্টার ফ্লোরোসেন্স কোনটা স্যার? যেটা আমরা, কোনটা কোনটা? স্যার ওই যে রিপোর্টার ফ্লোরোসেন্স যেটা বলতেছে স্যার, রিপোর্টার এটা ফ্লোরোসেন্স কি? যেটা আমরা ওই সাইবার গ্রিন বা ট্যাকম্যান ইউজ করি, সেটা আর কি। আচ্ছা স্যার। তাহলে এটার মানে ইম্পর্টেন্সটা কি আসলে? ডেল্টা আর এন ভ্যালু আর প্লটেড এগেইনস্ট সাইকেল নাম্বার টু জেনারেট দ্য অ্যাম্প্লিফিকেশন কার্ভ, যেটা আমরা জানি। থ্রেশহোল্ড লাইন ইজ ড্রন, এটা হয়ে গেছে, এটা লাগবে না। তার মানে ডেল্টা আর এন ইজ দ্য নেট ফ্লোরোসেন্স সিগন্যাল ইন্ডিকেটিং দ্য অ্যাম্প্লিফিকেশন অফ ইউর টার্গেট সিকোয়েন্স। ফাইন। এবার আসি এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করি। বেসলাইন এবং থ্রেশহোল্ড, মানে নর্মালি আগেরটা যেটা বলছিলাম ওটা কিন্তু
জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য ওইরকম গ্রাফ কিন্তু আমরা পাবো না। আমরা এরকম গ্রাফ পাবো যখন কাজ করব। তো সেই জন্য ওইটা দিয়ে যাতে আমরা না হই, কনফিউজ না হই, ওটা হলো বোঝার জন্য আমরা বলছি। তো এখন এই হলো বেজ লাইন এবং থ্রেশহোল্ড সাইকেল নাম্বার। আমরা বলছি এখানে 45 পর্যন্ত সাইকেল দেওয়া আছে, আর ডেল্টা আর এন ভ্যালুটা এখানে আছে। এই যে দেখো এখানে অনেকগুলো কিচি কিচি আছে না, অ্যাম্প্লিফিকে বাড়ছে কমছে বাড়ছে কমছে, কিন্তু এইখানে যাওয়ার পরে কিন্তু স্টেবল, সেটা কিন্তু এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফেজ। দেখো চট করে এখান এই যে এখান থেকে শুরু করো, এখান থেকেই বাড়া শুরু হয়েছে, এখান থেকেই বাড়ছে এখানে, কিন্তু এটা এখানে না দিয়ে থ্রেশহোল্ডটা কিন্তু এখানে আসছে। খেয়াল করো, যদি একটু আবারও কথাটা বলছি, খেয়াল করো যে প্রথমে ইনিশিয়ালি অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, বেজ লাইন যেটা, তারপরে এখান থেকে কিন্তু এক্সপোনেনশিয়াল বলা যায়। এখান থেকে শুরু, মনে করো এই যে 10 টু দি পাওয়ার কত, মানে এই 1 2 3 4, এখান থেকে কিন্তু শুরু না। এখান থেকে দেখো লাইনটা পরিষ্কার, এখান থেকেও লাইন দেখা, কিন্তু তাও একটু আছে। তো এই জন্য যে এক্সপোনেনশিয়াল ফেজে তুমি যদি ম্যানুয়ালি করো, তুমি যে কোনো জায়গায় কিন্তু এটা সেট করতে পারো, এটা তোমার আছে। আর মেশিন চাইলে মেশিনের মতো করে নিবে। তুমি চাইলে একটু স্লাইড উপরেও যদি চাইতা করতে পারতা, বা স্লাইড একটু নিচেও যদি চাইতা করতে, এই দাগের বরাবর চাইলেও কিন্তু করতে পারতা, সেটা কিন্তু ভুল হবে না। এখন এটা হলো তাহলে থ্রেশহোল্ড লেভেল, মানে এর উপরের যে ভ্যালুটা আমরা তাহলে সেটা আমাদের ওই আর এন এর জন্য কাউন্ট করব। থ্রেশহোল্ডের বেজ লাইনের উপরে, মানে থ্রেশহোল্ডের উপরে যেই লেভেলটা আসবে সেইটাকে কিন্তু আমরা রিলেটিভ ফ্লোরোসেন্সের জন্য ওখান থেকে কিন্তু আমরা কাউন্ট করব আর কি। যে সিটি ভ্যালু যেটা আসবে সাইকেল থ্রেশহোল্ড, আমরা কিন্তু এই ভ্যালুটা নিব, মানে থ্রেশহোল্ড লেভেলের উপর পর্যন্ত যেটা যাবে আর কি। এরপরে যদি এটা দেখো, যে ধরো এখানে একটা আমরা কি করি সাধারণত যখন কাজ করি, আমরা এই একটা স্ট্যান্ডার্ড কার্ভ করে নিতে হয়। কারণ তুমি ইউজুয়ালি কিন্তু পজিটিভ নেগেটিভ সেটা একটা জিনিস, যে ইয়েস অর নো আছে কিনা সেটা কিন্তু সাইকেল দেখলেই বোঝা যায়। যদি তুমি এরকম একটা সাইকেল দেখো, তাহলে কিন্তু ধরো এই যে আসলো, এখানে কিন্তু তুমি বুঝতে পারবা যে পজিটিভ অর নেগেটিভ, যে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে কি হচ্ছে না। না হলে তো বেস লাইনে থাকবে আর কি, আর হলে তোমার এটা বাড়বে। কিন্তু যখনই তুমি কোয়ান্টিটি বের করতে যাবে, পরিষ্কার যে আমার যদি ভাইরাল লোড আমাকে ক্যালকুলেট করতে হয়, তখন আমাকে কি করতে হবে? ইউজুয়ালি সেটা অনেক সময় দরকার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হলো ইয়েস নো, মানে এটার উপস্থিতি আছে কি না। কিন্তু লোড যদি ক্যালকুলেট করতে হয়, তখন কিন্তু আমাকে যেটা করতে হবে, একটা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করে নিতে হবে। এই বিভিন্ন ডাইলুশন সিরিজ দিয়ে, ধরো আমি যে আহ, মানে ইউজুয়ালি তোমার 10 ডাইলুশন সিরিজ দিয়ে, এখানে যদি খেয়াল করো, ইউজুয়ালি আমরা বলছি এখানে যে ডাইলুশন সিরিজ অফ known template concentration, একটা known template concentration can be used to establish a standard curve for determining the initial starting amount of the target template in experimental samples, or for assessing the reaction efficiency. তো সেখানে এটাকে এই প্লট করলে এই সিটি ভ্যালুগুলো যে সাইকেল থ্রেশহোল্ড, সেটা এখান থেকে নিতে হয়। এটা আর একটা স্লাইডে দিলে ভালো হতো। ধরো এখানে 10টা ডাইলুশন সিরিজ দিয়ে নোন একটা টেমপ্লেটের কনসেন্ট্রেশন, ধরো ইউজুয়ালি 10 টু দি পাওয়ার 1 থেকে 2 3 4 5 6 7 8 এরকম করে করা হয়। তো নোন টেমপ্লেট দিয়ে করে সেটার তোমার মানে সাইকেল থ্রেশহোল্ডটা বের করা হয়, সিটি ভ্যালুগুলো বের করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই যে সিটি ভ্যালুগুলো পাওয়া গেল, সেই সিটি ভ্যালুগুলোকে সাইকেল নাম্বারের সাথে যদি আমরা আহ, ইয়ে করি, প্লট করি, তাহলে আমি এরকম একটা প্লট পাবো। যে স্টার্টিং কোয়ান্টিটি এখানে 1 10 টু দি পাওয়ার 1 2, এই যে দেখো 10 টু দি পাওয়ার 7 8 9, এইরকম করে আমরা বলছি যে একটা কনসেন্ট্রেশন নিতে হবে, এবং এই কনসেন্ট্রেশন এগেনস্টে সিটি ভ্যালু কত ছিল, সেই সিটি ভ্যালুগুলো এখান থেকে নিতে হবে। ধরো এখন এখানে সিটি ভ্যালু এত ছিল, মানে যত আহ, তোমার আহ, মানে বিভিন্ন কনসেন্ট্রেশন, এটা তোমার 10 টু দি পাওয়ার 9 কনসেন্ট্রেশনে এত আছে, 10 টু দি পাওয়ার 1 কনসেন্ট্রেশন আছে, এরকম বিভিন্ন কনসেন্ট্রেশনে সিটি ভ্যালুগুলোকে যদি প্লট, এটা কিন্তু লগ স্কেলে হয় সাধারণত, মানে আগেরটা যেটা ছিল
তো এখন এখানে দেখো তোমার কি লাগবে। তোমার যে যদি তুমি একটা স্যাম্পলের কনসেন্ট্রেশন বের করতে চাও, তখন তোমার এই যে সিটি ভ্যালুটা পাবা, সিটি ভ্যালুটাকে এক্সট্রাপোলেট করতে হবে স্ট্যান্ডার্ড কার্ভ থেকে। সিটি ভ্যালুটা যত আসবে, ধরো আমরা বলছি এখানে সাইকেল থ্রেশহোল্ড বা সিটি ভ্যালু, সেই সিটি ভ্যালুটাকে এখানে বসায় এখান থেকে কোথায় এই গ্রাফের কোথায় টাচ করতেছে সেখান থেকে আবার মানে যদি তুমি টার্ন দাও, আই মিন এক্স এক্সিস বরাবর, তাহলে তার কনসেন্ট্রেশন কত হবে সেখান থেকে কিন্তু বের করা যাবে। এই জায়গাটা বুঝতেছো কিনা আবার একটু চিন্তা করে দেখো আমি কি বলছি। আমরা বলছি যদি আমি কোয়ান্টিটি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে হবে এরকম, যে স্টার্টিং কোয়ান্টিটি আমার কত ছিল, স্টার্টিং কোয়ান্টিটি মানে এরকম যদি বিভিন্ন কনসেন্ট্রেশনে, যে তোমার আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে একটা কার্ভ করতে হবে, এবং সেই কার্ভের এগেনস্টে সিটি ভ্যালুটা এভাবে আমার রান দিয়ে এই সিটি ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে নিতে হবে। আমার বিভিন্ন কনসেন্ট, আমার যে 10টা 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা কনসেন্ট্রেশন আছে, সেই 10টা কনসেন্ট্রেশনের জন্য আমার সিটি ভ্যালুটা বের করতে হবে। এবং সেই সিটি ভ্যালু, সেই প্রত্যেক যেই কনসেন্ট্রেশনের জন্য আমি যেই সিটি ভ্যালু পাচ্ছি, সেই এগুলো কিন্তু সাইকেল, এখানে এক একটা কনসেন্ট্রেশন আলাদা আলাদা করা আছে, এবং প্রত্যেক কনসেন্ট্রেশনের জন্য আমি কত সিটি ভ্যালু পাচ্ছি, সেই সিটি ভ্যালু নিয়ে পরের স্লাইডটাতে যেটা আছে, আমাকে একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে হবে, যেই কার্ভের মাধ্যমে আমি আমার আননোন যে স্যাম্পল আছে সেটার সিটি ভ্যালু যদি পাই, সেখান থেকে আমি কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। এই হলো মোটামুটি ডিটেকশনের প্রসিডিউর আর কি। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এটা আর একটু পরিষ্কার আছে এখানে দেখো। ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যে সিটি ভ্যালুর কথা বলি, যে লোয়ার সিটি ভ্যালু মানে হলো হায়ার আরএনএ অ্যাবান্ডেন্স, আই মিন হায়ার কনসেন্ট্রেশন অফ আরএনএ আর কি। হ্যাঁ, যে যত কম সিটি ভ্যালু, ওখানে যেটা দেখাছিলাম। তারপরে এই ডেল্টা সিটি মেথড যেটা একটা আছে, যে নর্মালাইজ টার্গেট জিন এক্সপ্রেশন এগেনস্ট হাউসকিপিং জিন। এই হাউসকিপিং জিনটা কি, যে সাধারণত আমরা এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে ডেল্টা সিটি মেথডটা ইউজ করি আসলে। এখানে করি কি, আমরা রিলেটিভ এক্সপ্রেশন দেখি, যে আমরা যখন কাজ করি, যে একটা হাউসকিপিং জিনের এগেনস্টে, মানে আমার এই যে টার্গেট জিন, সেই জিনের এক্সপ্রেশনটা টেস্ট করি। হাউসকিপিং জিন বলতে এটা কি, যে যে কোনো কন্ডিশনে যে কোনো সেলের মধ্যে এই যে গ্যাপ ডিএইচ আছে, গ্লিসারলের 3 ফসফেট ডিহাইড্রোজেনেস আর বিটা অ্যাক্টিন, এগুলো তোমার চেঞ্জ হয় না, এগুলো একই রকমের এক্সপ্রেশন হয়, সেই জন্য এগুলাকে তোমার রেফারেন্স ধরা হয় আসলে, বুঝছো? যে এই গ্যাপ ডিএইচ অথবা বিটা অ্যাক্টিন, এগুলোকে হাউসকিপিং জিন বলা হয়। তো এর যেটা অ্যাভেলেবেল থাকে, আমরা সাধারণত বিটা অ্যাক্টিন নিয়েও করি, গ্যাপ ডিএইচ নিয়েও করি। তো এইটার এগেনস্টে এটা থাকবে একটা, মানে এই জিনটা থাকবে, এর প্রাইমার দিয়ে একটা রান দিতে হবে, আর আমার টার্গেট জিন থাকবে। এখন ওই টার্গেট জিনের এক্সপ্রেশন আর এইটার জিনের, টার্গেট জিনের জন্য যেই সিটি ভ্যালু পাবো আর এটার জন্য যেই সিটি ভ্যালু পাবো, সেই দুইটার পার্থক্যটাই হলো ডেল্টা সিটি, যেটা বলছি যে ডেল্টা সিটি মেথড একটা আছে আর কি। হ্যাঁ, সেটা একটা, আর ডেল্টা ডেল্টা সিটি এটা আর একটা। যে তোমার এটা হলো নর্মালি সাইকেল থ্রেশহোল্ড, আমরা ডেল্টা সিটি ভ্যালু বলছি, যে এখান থেকে নর্মালাইজ টার্গেট জিন এক্সপ্রেশন এগেনস্ট হাউসকিপিং জিন। আর এখানে যেটা ডেল্টা ডেল্টা সিটি, যেটা কম্পেয়ার এক্সপ্রেশন লেভেলস বিটুইন এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল স্যাম্পল। এই দুটার মধ্যে খুব সামান্য পার্থক্য। একটা হলো এটাকে নর্মালাইজ করেই নেওয়া হয়, এখানে কিন্তু দুইটা তোমার আলাদা করে উল্লেখ করার দরকার নাই, তোমার মেশিনই এটাকে বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা দিবে। আর এখানে এই দুইটাকে কম্পেয়ার করতেছি আমি, যে এক্সপেরিমেন্টাল এবং কন্ট্রোল স্যাম্পলকে আমি কম্পেয়ার করতেছি, এই জন্য দুইটার পথে ডেল্টা ডেল্টা সিটি ভ্যালু। আর একটা হলো মেল্ট কার্ভ অ্যানালাইসিস, যে কথাটা আগেও একবার বলছিলাম, যে বলছি পরে একটু এক্সপ্লেইন করব, এরপরে আমি একটু মেল্ট কার্ভটা সম্পর্কে এক্সপ্লেইন করব আসলে। মাই গড, এত সময় হয়ে গেছে। আহ, শেষ করতে হবে। ওকে, মেল্ট কার্ভটা একটু বলি। সবাই কি বোর হয়ে গেছো নাকি? না স্যার। না স্যার, বলেন স্যার, আচ্ছা, শুনতেছি। একটু একটু এইটা দিয়ে আমি মূল ইয়েটা শেষ করি। আমরা আমরা আছি যেই জায়গায়, সেটা হলো ডেটা অ্যানালাইসিস। কারণ শুধু কাজ করলে তো আর হবে না, আসলে আমি যে ডেটাটা পাচ্ছি কিভাবে এটাকে আমি এক্সপ্লেইন করব, কি করব, সেই জিনিসটাও কিন্তু আমার ধারণা থাকতে হবে। জাস্ট আমার পিক দেখলাম আর ইয়ে করলাম, ইয়েস নো, মানে আই মিন পজিটিভ বা নেগেটিভ, সেটা হলে ঠিক আছে। কিন্তু যখন আমি কোয়ান্টিটি দেখতে চাইবো বা এর কোয়ালিটি টেস্ট করতে চাইবো, তখন আমাকে এই জিনিসগুলো লাগবে। বিশেষ করে মেল্ট কার্ভ অ্যানালাইসিসটা কোয়ালিটি চেক করার জন্য বেশি দরকার হয়। এখন মেল্ট কার্ভের ব্যাপারটা কি, এখানে যেটা হয়, যে যখন অ্যাম্প্লিফিকেশন হয়,
তখন qPCR ইনস্ট্রুমেন্ট রান এ মেল্ট কার্ভ টু টেস্ট দ্য স্পেসিফিসিটি অফ দ্য পিসিআর প্রোডাক্ট। একটু খেয়াল করো, এটা যদি আমি আবারও বলছি, যদি আমি কোয়ালিটি চেক করতে চাই, অ্যাম্প্লিফিকেশন হয়ে গেল, তখন আমার ইনস্ট্রুমেন্ট জাস্ট একটা মেল্ট কার্ভ রান করতে পারে। সেখানে কি হয়, যে ডাবল স্ট্যান্ডের যে ডিএনএ আছে, এটা একটা সার্টেন টেম্পারেচার তো মেল্ট করে যায়, ডিনাচার হয়ে যায় সিঙ্গেল স্ট্যান্ডার্ডে। তখন ওই ডাবল স্ট্যান্ড ডিএনএ এর মধ্যে কিন্তু সাইবার গ্রিন ছিল, তাই না, ফ্লোরোসেন্স ছিল, সেটা আছে। এবং সেটা যখন লাইট ইয়া হয়, সেখান থেকে ফ্লোরোসেন্স এমিশন হয়। তো যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা মেল্ট করে যায়, তখন সেখান থেকে কিন্তু ফ্লোরোসেন্স গুলা বের হয়ে যাবে। ফ্লোরোসেন্স ওর মধ্যে সাইবার গ্রিনটা কিন্তু আর থাকবে না, ডিক্রিজ করবে, কারণ এটা শুধুমাত্র ডাবল স্ট্যান্ডের সাথেই বাইন্ড করে। আর যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর ওখানে থাকছে না, একটু ফলো করো, যেহেতু ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা আর থাকছে না, টেম্পারেচার বাড়লে সে মেল্ট করে যাচ্ছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, তাহলে কি ন্যাচারালি সেখানে সাইবার গ্রিনও কিন্তু আর এক্সিস্ট করবে না তার মধ্যে। আর সাইবার গ্রিন ফ্রি অবস্থায় কিন্তু ফ্লোরেস করবে না, সে যতক্ষণ না পর্যন্ত ডাবল স্ট্যান্ডের মধ্যে ইন্টারক্যালেট করে থাকবে, তখনই কেবলমাত্র শুধু সে এটা ফ্লোরেসেন্সটা এমিট করবে। অতএব যখন এই ডাবল স্ট্যান্ড থেকে ফ্লোরেসেন্সটা চলে যায়, তখন কিন্তু চট করে কার্ভটা ফল করে যায়। ওই যে ফ্লোরেসেন্স কার্ভটা যেটা ছিল, সেই এমিশন হয়, সেটা কিন্তু আর থাকে না, সেটা কিন্তু ফল করে যায়। সেটা হলো মেল্ট কার্ভ বলা হয় আসলে। একটু দেখি একটা এক্সাম্পল। তো মেল্ট কার্ভের এটা কি, যখন একটা সিঙ্গেল একটা শার্প পিক হয়, তার মানে মানে একটা প্রোডাক্ট এখানে আছে, একদম স্পেসিফিক অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। আর যখন মাল্টিপল পিক হয়, তার মানে সেখানে কিন্তু নন স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে। সেটা আমি বলছিলাম না একটু আগে, যে কোয়ালিটি চেক করার জন্য বিশেষ করে এটা দরকার, যে মাল্টিপল পিক হওয়ার মানে হলো সেখানে নন স্পেসিফিক প্রোডাক্ট আছে। এটা থাকার কথা না থিওরিটিক্যালি, আইদার নন স্পেসিফিক প্রোডাক্ট আছে, অথবা প্রাইমার গুলো ডাইমার ফর্ম করে সেটার জন্য আছে। আরেকটা হলো পুওর প্রোডাক্ট কোয়ালিটি, বা টেমপ্লেটটা ডিগ্রেডেড হতে পারে। সিডিএনএ আমরা যে তৈরি করছি, সেগুলো যদি ডিগ্রেডেশন হয়ে যায়, প্রোডাক্টের কোয়ালিটি যদি পুয়ার হয়, সেই ক্ষেত্রে অনেক সময় লো পিক হতে পারে। এটা হলো এখানে মেইন জিনিস। এখানে রেট অফ ফ্লোরোসেন্স পার টেম্পারেচার স্টেপ, এটা ক্যালকুলেট করা হয় আসলে। তো ফ্লোরোসেন্সের রেটটা কত, এবং পার টেম্পারেচার যে স্টেপটা আছে, সেইটার ডিফারেন্সটা কত, সেই হিসাবে এটাকে একটা কার্ভ করা হয়। পিক এটা মেশিনই করে দেয় আসলে। আমি যদি মেল্ট কার্ভ অ্যানালাইসিসের প্রোগ্রাম রান করি, মেশিনই কিন্তু আমাকে সেটা করে দিবে। এবং এই যে ডান দিকের প্লটটা যদি একটু খেয়াল করো, যখন এটা তোমার বাড়ে এবং টেম্পারেচার বাড়তে থাকলে, দেখো, তখন এখান থেকে চট করে এই এটা নর্মালি তো এরকম থাকে, উপরের দিকে উঠে এটা কিন্তু এইভাবে যায়। কিন্তু যখন আমরা এই মেল্ট কার্ভ অ্যানালাইসিস করি, তো সেই যখন বাড়ার পরে কিন্তু আমরা বলছি টেম্পারেচার বাড়লে সেখান থেকে ফ্লোরোসেন্সটা এই পর্যন্ত বাড়ার পরে চট করে সে কিন্তু ড্রপ করে যায়। তো আমরা সাইবার গ্রিনটা আর থাকে না আর কি। হ্যাঁ, স্যার, এই মেল্টিং কার্ভের মেইন পারপাস কি, মানে এটা করার কারণ কি? এটা এটা কোয়ালিটি এনশিওর করা, তোমার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, কোনো কন্টামিনেশন আছে কিনা। আহ, এখানে আমার যেটা বললাম একটু আগে, যে আমার যে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি খুব সেন্সিটিভ একটা জিনিস নিয়ে কাজ করছি। যদি সেটা ডায়াগনস্টিক পারপাসে হয়, আর যদি রিসার্চ পারপাসে হয়, সেটা ভিন্ন কথা, তখন আর লাগে না। ইয়েস, সেক্ষেত্রেও লাগবে, কারণ আমি অ্যাটলিস্ট মাঝে মাঝে এটা করার এই জন্য দরকার। কারণ আমার যদি অনেক সময় হয় কি, রান দেওয়ার সময় যখন অ্যাম্প্লিফিকেশন হয়, প্রাইমার গুলো নিজেদের মধ্যে ডাইমার ফর্ম করতে পারে, এবং সেটার কারণে ফলস পিক আসতে পারে। তো সেইটা আসে কিনা, সেটা এখান থেকে এনশিওর করা যায় কোয়ালিটি চেক করার জন্য আর কি। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার আমার। প্লিজ প্লিজ। স্যার, আমরা যখন স্যার ভ্যাকসিন ডিজাইন করতে যাচ্ছি কোনো স্পেসিফিক ভাইরাল ডিজিজের জন্য, তখন স্যার আমরা কি নর্মাল স্যাম্পল, মানে
ভ্যাকসিন ইনডিউসড করার পূর্বে স্যাম্পল নিয়ে আরএনএ এক্সপ্রেশন লেভেল কাউন্ট করে, তারপর হচ্ছে আবার ভ্যাকসিন ইনডিউসড করে আরএনএ এক্সপ্রেস অ্যানিমাল মডেলের কথাই বলছিলাম। ভ্যাকসিন ইনডিউসড করে মানে প্রবাবল ভ্যাকসিন যেটা আমি বানাতে চাচ্ছি ওটা ইনডিউসড করে, তারপর আরএনএ এক্সপ্রেশন লেভেল কাউন্ট করে, তারপর কি স্যার আমরা অ্যানালাইসিস করতে পারি যে রিসার্চ পেপারে? বিষয়টা কি এমন? আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, তুমি বলছিলা অ্যানিম্যাল মডেলে ব্যাক পেইন ইন্ডিউস করবা না স্যার, ভ্যাকসিন। ভ্যাকসিন। জি স্যার, আমরা যে কোনো একটা ভাইরাল ডিজিজের জন্য যদি ভ্যাকসিন মানে টার্গেট হিসেবে ভ্যাকসিন ডিজাইন করতে চাই স্যার, তখন স্যার আমরা হচ্ছে এনিম্যাল মডেলে ভ্যাকসিন ইনডিউসড করার পূর্বে যে স্যাম্পল নিয়ে আরএনএ এক্সপ্রেশন লেভেল কাউন্ট করবে, এন্ড ভ্যাকসিন ইনডিউসড করার পর আরএনএ এক্সপ্রেশন লেভেল কাউন্ট করব, এরকম কিছু যে কোনো পরিবর্তন আসছে কিনা না, এরকম। শোনো, এখানে ব্যাপারটা আমি তোমাকে বলি। ভ্যাকসিন তুমি তো এখানে এইভাবে তো আর ভ্যাকসিন ডিজাইন করা যাবে না। তুমি যদি ভ্যাকসিনের এফেক্টটা দেখতে চাও, ধরো তুমি একটা অ্যানিমেলের উপরে ভ্যাকসিনের এফেক্ট দেখতে চাও, ঠিক আছে, জি সেটা করতে পারো। কিন্তু এইভাবে তো আর ভ্যাকসিন ডিজাইন করা যাবে না। ভ্যাকসিন ডিজাইন করাটা তো কমপ্লিকেটেড, সেটা তোমার ইমিউনোলজিক্যাল অনেক ব্যাপার আছে, সেটা সেটা ভিন্ন কথা। আমি যদি বলি যে ভ্যাকসিনের এফেক্টটা কি ওই অ্যানিমেলের উপরে, সেটা যদি তুমি দেখতে চাও, সেই জি ক্ষেত্রে স্যার, তুমি সেটাই। করতে পারো। জি হ্যাঁ, স্যার, সেইটা জি তুমি স্যার। সেটা তুমি করতে পারো যে আগে স্যাম্পল নিয়ে ভ্যাকসিনটা দেওয়ার পরে, বিশেষ তুমি যদি মনে করো যে এই জিনটা, এই ভ্যাকসিনটা দিলে পরে এই বিশেষ জিনটাতে এই পরিবর্তন হয় যে কারণে ভ্যাকসিনটা কাজ করে, মানে ভ্যাকসিনের এফেক্টটা দেখা আর কি। হ্যাঁ, কারণ ভ্যাকসিনের তো একটা মেকানিজম অফ অ্যাকশন আছে। এই ভ্যাকসিনটা এই জিনটাকে ইনডিউস করে বা এই জিনটাকে ইনহিবিট করে, কথার কথা বলছি, জি বা স্যার, এই জিনের এক্সপ্রেশন লেভেলটাকে বাড়ায় বা কমায়। সেটা যদি তুমি দেখতে চাও, সেটা অবশ্যই তুমি দেখতে পারো। জি স্যার। স্যার, আর আমরা স্যার ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে বা বা অন্য কোথাও যে মানে আমরা যে পিসিআর ইউজ করব এই জিনিসটা যদি স্যার একটু আমার রিসার্চের জন্য। না, আমি বলি আহ, ভ্যাকসিন ডিজাইন করাটা কিন্তু একেবারেই ভিন্ন একটা টপিক। সেটা সেটা নিয়েই এক দুই দিন সেটা নিয়ে যদি ইন্টারেস্ট থাকে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কারণ ভ্যাকসিন ডিজাইন করতে হলে অনেক অনেক ব্যাপার আছে আসলে। হ্যাঁ, কারণ এটা শুধুমাত্র পিসিআর বা ইয়ে না, সেটা তার আগে আমাকে তার সেই এপিটোপ নিয়ে চিন্তা করতে হবে, তার যেই ইমিউন সিস্টেম নিয়ে কথা বলতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওইটা এটার সাথে একদমই যায় না আসলে। এখানে মেইনলি আমরা আরটিপিসিআর এর যে ইউজটা, বিশেষ করে ডায়াগনোসিসে বা ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা মূলত ফোকাস করতেছি হলো আরটিপিসিআর এর মধ্যে। তো ভ্যাকসিনের এফেক্ট দেখা যাবে, বাট ভ্যাকসিন ডিজাইনে কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি আরেকটু জায়গা আগাতে চাই, আর কয়েকটা আরো 10 মিনিট কথা বলতে চাই। আচ্ছা, ডায়াগনোসিসে আমরা, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত কি পরিষ্কার সবাই? আমরা যে আরটিপিসিআর এর যে বেসিক মানে টেকনিক সম্পর্কে, তার প্রিন্সিপাল বা তার যে মানে প্রসিডিউর বা তার যে ডেটা অ্যানালাইসিস, এই এই পর্যন্ত কি সবাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, প্লিজ। সেটা হলো যে ধরেন ডিটেকশনের ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ আমি যখন ডিটেক্ট করব তখন কি এটা লোডের সাথে তো নিশ্চয় সম্পর্ক আছে, কিন্তু মিনিমাম কত লোড থাকলে বা না থাকলে এটা পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট শো করবে? আচ্ছা, সেটা আমি আসছি। আহ, আহ, এই জন্যই আরটিপিসিআরটা এই জন্যই ইন্টারেস্টিং, মানে অনেক ইম্পর্টেন্ট আসলে। কারণ মিনিমাম কত লোড থাকলে এটা আসলে ডিপেন্ড করে হলো মানে ভাইরাসের নেচারের উপরে, যে মিনিমাম কত লোড থাকলে। আমি জাস্ট এক্ষুনি একটা এক্সাম্পল দিব, আমি সেটাতেই আসছি। এই মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে এই যে স্লাইডটা এখন দেখাবো, নেক্সট স্লাইডটা, এইটা যদি একটু, যে প্রশ্ন করছেন আপনি যদি খেয়াল করেন, যে এখানে আমরা এই যে দেখেন, আমরা এটা একটা সিম্পলি হেপাটাইটিসের মনে করেন একটা টেস্ট আর কি। হ্যাঁ, তো এখন এই যে কার্ভটা আছে, যে অ্যানালাইটিক সেন্সিটিভিটি, আমার অ্যানালাইটিক সেন্সিটিভিটি যদি লো হয়, মনে করেন আমি নর্মাল
পিসিআর দিয়ে যদি করি, সেটা থেকে আরটিপিসিআর আর একটু হাই সেন্সিটিভিটি। তো যদি অ্যানালিটিক সেন্সিটিভিটি লো হয়, তাহলে এই জায়গায় কিন্তু পজিটিভ টেস্ট পাচ্ছি আমরা। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু পজিটিভ টেস্ট পাচ্ছি। কিন্তু হাই অ্যানালাইটিক সেন্সিটিভিটি হলে যে তখন কিন্তু আমরা বলছি যে মানে পোস্ট ইনফেকশন পজিটিভ টেস্ট বাই পিসিআর, এটা কিন্তু এখানে দেখা যায়। এটা কিন্তু কিন্তু এই লো অ্যানালাইটিক সেন্সিটিভিটি যেটা, সেটাতে কিন্তু এটা এই জায়গায় কিন্তু কোনো পজিটিভ দেখায় না, দেখাচ্ছে যে নাই, নেগেটিভ। দেখেন একটু খেয়াল করেন যে এগুলো কিন্তু সব নেগেটিভ, শুধুমাত্র এই জায়গায় যখন লোডটা, এখানে আমরা বলছি যে টাইমের সাথে, যে যখন প্রি ইনফেকশন পজিটিভ বাই পিসিআর, আমরা বললাম প্রি ইনফেকশন, এখানে পিসিআর এ আমরা ধরতে পারলাম, তখন তো ভাইরাল লোডটা অনেক বেড়ে যায়। এই যে দেখছেন, ভাইরাল লোডটা কিন্তু এটা মিন করে। ভাইরাল লোড বেশি হলে তখন এখানে দেখাচ্ছে যে তখন এই মেশিনও ওই যেটা লো সেন্সিটিভিটি, সে পজিটিভ দিচ্ছে। এটা তো পজিটিভ আছেই আর কি, পিসিআর তো পজিটিভ দিচ্ছেই। কিন্তু যখন পোস্ট ইনফেকশন, এই জায়গাটা হলো খুব সেন্সিটিভ। কারণ পোস্ট ইনফেকশনে অনেক সময় কনফিউশন, মিসলিডিং হয়, যে দেখা যাচ্ছে যে টেস্ট করে পাচ্ছে না ডাক্তার হয়তো। আমরা যদি টেস্টের উপরে ডিপেন্ড করি, তাহলে যেহেতু নাই, অর্থাৎ তাকে ডিক্লেয়ার করতে পারি যে এখন আর আপনার ইনফেকশন নাই। কিন্তু ইনফেকশন নাই, সেখানে যদি আমরা আরটিপিসিআর করি, অনেক সময় দেখা যায় যে তার কিন্তু, সে কিন্তু ক্যারি করছে ভাইরাস ক্যারি করছে। এবং সেই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে একটা হলো আহ, তার যে পজিটিভ টেস্ট, একটা হলো সে কিন্তু অন্যকে ইনফেক্ট করতে পারছে আর কি। হ্যাঁ, যে আরেকটা এমন হতে পারে যে সে ইনফেক্টেড, কিন্তু সে অন্যকে ইনফেক্ট করার তার যে ক্যাপাবিলিটি, সেটা হয়তো থাকে না আর কি। হ্যাঁ, এখন এখানে আমরা যে এটা দেখাচ্ছি যে যদি হাই সেন্সিটিভিটি না হয়, তাহলে কিন্তু এই যে পোস্ট ইনফেকশন স্টেজে এসে অনেক সময় কিন্তু সে যে ভাইরাস ক্যারি করছে সেটা কিন্তু ডিটেক্ট করা যায় না। তো সেই কারণে আসলে লোডটা কতটা হলে সেটা অবশ্যই ডিপেন্ড করবে, ভ্যারি করে ভাইরাস টু ভাইরাস। এবং সেটা আহ, মানে ফিজিশিয়ানদের একটা প্রেসক্রাইব অবশ্যই একটা ইয়ে আছে যে লোডটা কতটুকু হলে আমরা তাকে ডিক্লেয়ার করবো। কারণ এখন দেখেন, এই যে লোডের কথা বলছি, খুব মিনিমাম লোড থাকলেও কিন্তু আমরা পিসিআর বেসড যে টেকনিক্স গুলো আছে, সেখানে কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস, মানে আই মিন ডিটেক্ট করতে পারি যে এখানে তার পজিটিভ ইনফেকশন আছে, পোস্ট ইনফেকশন পজিটিভ বাই পিসিআর। তো এটা এই জন্যই কেন কেন পিসিআর বেস ডায়াগনোসিসটা আসলে দরকার, বিশেষ করে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, সেটা ইন্ডিকেট করার জন্যই আমার এই স্লাইডটা। যে আসলে দেখা যায় যে অ্যাপারেন্টলি পেশেন্ট হেলদি, সবই ঠিক আছে, কিন্তু সে আসলে কারণ এগুলো যেহেতু ক্যারিয়ার থাকলে, সে কিন্তু ডরমেন্ট থাকলে অনেক সময় আছে যে একটা স্টেজে থাকলে হয়তো সে অন্যকে ইনফেক্ট করতে পারে না, বাট নিজে ক্যারি করছে আর কি। সেরকম একটা স্টেজ কিন্তু আছে, আমরা জানি হেপাটাইটিস বির ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্টে হয়তো ডরমেন্ট থাকে, বাট অন্যজনকে সে তার মাধ্যমে ইনফেক্টেড হয় না। আবার যখন সে ডরমেন্ট না থাকে, মানে অ্যাক্টিভ ফেজে তখন থাকে, তখন কিন্তু সে অন্যদেরকে ইনফেক্ট করতে পারে। তো সেগুলো তো আছেই আর কি। তো এই পিসিআর বেসড ডায়াগনোসিসটা এই ধরনের ক্ষেত্রে এই কারণে বেশি ইম্পর্টেন্ট, কারণ খুব মিনিমাম ইয়ে থাকলেও কিন্তু সে ডিটেক্ট করতে পারছে আর কি। এবং যে কারণে এখন এই টেস্টগুলো এত মানুষ এগুলোর উপর এত ডিপেন্ড করছে আসলে। যাই হোক, আমরা বলছিলাম যে অ্যাম্প্লিফিকেশন প্লট বা সিটি ভ্যালু দিয়ে আমরা যদি বলি এখানে, যে লোয়ার সিটি, হায়ার স্টার্টিং টেমপ্লেট, হাই সিটি বা নো সিটি, আই মিন ফ্ল্যাট লাইন, যেটা যে নো ডিটেক্টেবল অ্যাম্প্লিফিকেশন। তো ইউজুয়ালি প্রপার এস এস শেপড কার্ভ হয় সাধারণত অ্যাম্প্লিফিকেশনে, আমরা যেটা দেখছি একটু আগে। আর ইরেগুলার আর লেট কার্ভ হতে পারে প্রাইমার ডাইমারের ক্ষেত্রে, সেটাও খেয়াল খেয়াল রাখতে হবে। আর মেল্ট কার্ভ অ্যানালাইসিসের কথা তো আমি বললাম। এরপরে রিলেটিভ কোয়ান্টিফিকেশন, আমরা যেটা বলি যে ডেল্টা সিটি বা ডেল্টা ডেল্টা সিটি, জিন এক্সপ্রেশন ইন এ টেস্ট স্যাম্পল ইজ নর্মালাইজড এগেনস্ট এ হাউসকিপিং জিন, সেটা ডেল্টা সিটি দিয়ে বলা হয়। আর এখানে যদি ডিফারেন্সটা দেখাই, যে ডিফারেন্স বিটুইন টেস্ট অ্যান্ড কন্ট্রোল, সেটাকে আমরা ডেল্টা ডেল্টা সিটি দিয়ে ইন্ডিকেট করি। আর এর অ্যাপ্লিকেশন যদি আমরা বলি যে রিয়েল টাইম পিসিআর ইন মলিকুলার ডায়াগনস্টিক্স, সেক্ষেত্রে প্রথমেই আমরা যদি বলি ডিটেকশন অফ ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজের মধ্যে আমরা
এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ইনফ্লুয়েঞ্জা, সার্স-CoV-2 এবং আদার যে এমার্জিং ভাইরাল প্যাথোজেন গুলো আছে সবই কিন্তু এর মধ্যে পড়ে আর কি। It is highly sensitive, is particularly useful in detecting infections in the early stage when the pathogen load is too low. একদিকে early stage আর একটা হলো prognosis, যে ট্রিটমেন্টের পরে তার এটা কেমন হয়। দুই ক্ষেত্রেই কিন্তু আসলে এটা খুবই এফেক্টিভ একটা টুল হতে পারে আর কি। ক্যান্সার ডায়াগনোসিসে এটা ইউজ আছে, রিয়েল টাইম পিসিআর এখানে ইম্পর্টেন্ট অঙ্কোলজি ক্ষেত্রে, বিশেষ করে জিন ফিউশন অথবা স্পেসিফিক মিউটেশন যদি ডিটেক্ট করতে হয় বা জিন এক্সপ্রেশন, সেই ক্ষেত্রে কোনো ক্যান্সারের প্যাথোজেনেসিস যদি থাকে, অথবা আমরা যেটা বলি যে মিনিমাল রেসিডুয়াল ডিজিজ যেগুলি, যে কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে হয়তো টিউমারের ইয়ে দেখতে চাই, মিনিমাল রেসিডুয়াল ইয়ে যদি থাকে, সেই ক্ষেত্রে লো লেভেল অফ টিউমার সেলও কিন্তু ডিটেক্ট করতে পারে যে এবং সেটা যদি থাকে তখন কিন্তু রিল্যাপস করতে পারে। তো সেই জন্য বলছিলাম যে প্রগনোসিসটা যদি ফলো করতে হয়, যেরকম ভাইরাল ডিজিজের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে টিউমারের ক্ষেত্রে, সেটা কিন্তু খুবই এটা অ্যাপ্লিকেশন, এটার সবচেয়ে বেশি এই দুইটা জায়গায়, যে ভাইরাল ডিজিজ এবং ক্যান্সার ডায়াগনোসিস অ্যান্ড মনিটরিং আর কি। এছাড়া তোমার আছে যে জেনেটিক ডিজিজের সিকোয়েন্সিং যেগুলি আছে, যে কোনো জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যে কোনো জেনেটিক ডিসঅর্ডার, সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া অথবা আদার যে ইনহেরিটেড ডিজিজ যেগুলি আছে, ডাউন সিনড্রোম আছে, এগুলো এখন বাংলাদেশে খুবই কমন বলবো, খুব ফ্রিকোয়েন্টলি এগুলো ডায়াগনোসিস হয়। অতএব এগুলো ক্ষেত্রেও কিন্তু আমাদের বড় স্কোপ আছে এগুলো নিয়ে কাজ করার। আর ভাইরাল হেপাটাইটিস তো আছেই। মানে মোট কথা আমি এখানে শেষ করতে চাই, কারণ আরো ভাইরাল হেপাটাইটিস নিয়ে বলছি যে এমনি হেপাটাইটিসে বি, সি দুইটার ক্ষেত্রেই কিন্তু আসলে রিয়েল টাইমটা ইউজ করা যায়। আমরা যেটা বলছিলাম যে সি এর ক্ষেত্রে তো সি তো সরাসরি আরএনএ ভাইরাস, বির ক্ষেত্রে আমরা যেটা বলি বি যেহেতু যতক্ষণ সে লাইভ থাকে, একদিকে দুইটা দুইটা পারপাস ইউজ, এক হলো ভাইরাল ডিএনএ এক্সট্রাক্ট করে, আর একটা হলো যে ওখান থেকে যেহেতু সে তার লাইফ সাইকেল, সে যেহেতু তার যে এটা যখন কন্টিনিউ করে তখন কিন্তু সে তার সাইকেলের মধ্যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, এবং সেই আরএনএও এক্সট্রাক্ট করেও কিন্তু দেখা সম্ভব। মোট কথা এই হেপাটাইটিস ভাইরাস, এইচআইভি, সার্স-CoV-2 এবং ক্যান্সার ডায়াগনোসিস বা জেনেটিক ডিজিজ স্ক্রিনিং এর ক্ষেত্রে এই রিয়েল টাইম পিসিআর এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। এবং এখন ডিজিজ ধরে ধরে আমরা যদি ভবিষ্যতে আরো ইয়া করি যে ডিজিজ স্পেসিফিক কিভাবে এটাকে ইউজ করা যায়, তাহলে আপনারা ইনিশিয়ালি শুধু বেসিক যে টেকনিকটা কিভাবে রান করা যায়, সেটা ডেটা কিভাবে অ্যানালাইসিস করা হয়, সেইগুলো ইনিশিয়ালি আমরা যদি জানি, পরে আরো ডিজিজ স্পেসিফিক ভাবে আমরা এটাকে আহ, শিখতে পারবো আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। স্যার একটা কোয়েশ্চেন আছে, সেটা হলো আমি মূলত হিউম্যান ডিজিজের জন্য আসে নাই, আমি মূলত কাজ করি এগ্রিকালচার লাইনে। আমাদের শিম্প এবং ফিশের ডিজিজ গুলা ডায়াগনোসিস করতে হয়। তাহলে ওভারঅল বেসিক প্রসেস তো এটাই যে ডিজিজ ডায়াগনোসিসের ওভারঅল সবকিছুর জন্য তো বেসিক প্রসেস এটাই। হ্যাঁ, ডিজিজ ডায়াগনোসিস বলতে যেগুলো আমরা বলি জেনেটিক ডিজিজ যেগুলোর কথা বললাম, জি, হেপাটাইটিস। জেনেটিক্যাল ডিজিজ যেগুলা। জি 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 জি, জি। থ্যাংক ইউ। স্যার এই প্রেজেন্টেশনটা কি আমাদের গ্রুপে দেওয়া যাবে? এটা আরিফের কাছে থাকবে, গ্রুপে দিবে কিনা সেটা ও জানে, মানে ওরা ঠিক করবে। গ্রুপে দেয় না মনে হয়, যদি হ্যাঁ কারো ওটা, দরকার হয় সেটা। জি স্যার, ওটা হচ্ছে আমরা শুধু ভিডিও রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা শেয়ার করব, ক্লাস রেকর্ডিং। পিডিএফ কপি কি দেওয়া যাবে, পিডিএফ করে? না, পিডিএফ কপি তো ওইভাবে শেয়ার করা হয় না, ক্লাস রেকর্ডিংটা শেয়ার করা হবে। ক্লাস রেকর্ডিং এর মধ্যে তো সবগুলো স্লাইড আছে। পিডিএফ হলে প্রিন্ট করে পড়া যায়। এখানে মনে হয় ওই লেকচার অনেকগুলো এই কি বলে স্লাইড মানে অনেকগুলো দেখা যাচ্ছে। ভাইরাল হেপাটাইটিস এটাই মনে হয় যারা এখন বিজি বলেছে, এটাই মনে হয় দেখানো হয় নাই। না মানে আমি মূল টেকনিকে ছিলাম আর কি। হ্যাঁ, কারণ এগুলোতে কারণ আরো ডিটেইল ধরেন অনেক টেকনিকই আছে, মানে আমার এখানে রেডি আছে, সেগুলো আমি যাই নাই ওদিকে। কারণ হেপাটাইটিস, ক্যান্সার ডিজিজ ধরে ধরে আলাদা করে আমার কাছে এখানে ইয়ে করা আছে। আমরা এই জেনেটিক জন্যই ডিজিজ, পিডিএফটা ওগুলো দিলে আমরা পিডিএফটা না, দিলে আমাদের ওগুলো আমি এখন দিব না আপনাদের এখানে, ঠিক আছে? আপনারা শুধু টেকনিকেই ফোকাসড থাকেন এখন।
তো ওই ডিজিজ গুলোর সাথে যেগুলো সেগুলো আমি এখন সাপ্লাই দিব না এখানে আর কি। তাহলে আমি শেষ করি আরিফ। জি স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। Thank you, Dr. Mohammad Zakir Hussain Haladar, sir, for your valuable and enlightening session. Real-time PCR is a molecular technique that amplifies and quantifies nucleic acid in real time using fluorescence detection. It is faster and more sensitive than conventional PCR, allowing early detection of pathogens, genetic mutations, and cancer biomarkers. In diagnostic, RT-PCR is widely applied for in diagnostic, RT-PCR is widely applied for infectious disease, HIV, HBV, HCV, SARS, CoV2, genetic disorder, and oncology. It also plays a vital role in monitoring treatment response, drug resistance, and minimal residual disease. Beyond diagnostics, RT-PCR is extensively used in research areas such as gene expression, stem cell biology, and environmental studies. In conclusion, today's session has highlighted how real-time PCR has transformed molecular diagnostics, making detection faster, more sensitive, and highly reliable. From infectious disease to cancer genetics, it is a vital tool for both clinical care and research. I hope the insights shared today will inspire you to apply this knowledge in your own practice and research. Thank you for your active participation. Let's carry this learning forward into advancing healthcare and science in